আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমরা আজকে একটা শুরু করব কিছুক্ষণের মধ্যেই। আমাদের প্যানেলকে আমরা মোটামুটি খুবই ক্যাজুয়ালি, you have seen the formal one, that was really good, I really enjoyed it. বাট আমাদেরটা খুবই ক্যাজুয়াল থাকবে এবং আমাদের এখানে যারা আছে আমি তাদেরকে খুব তাড়াতাড়ি ডেকে নিচ্ছি অ্যান্ড দেন while they are coming, I'll introduce them. সো ফার্স্ট অফ অল আমার খুবই প্রিয় একজন মানুষ যার সাথে আমার দুটো সারাদিন কাটানো হয়েছে যে উই হ্যাভ ডান 2 ওয়ার্কশপস। মালিক মোহাম্মদ সাইদ, সিইও স্কয়ার টয়লেট্রিজ। প্লিজ মালিক ভাই কাম ওভার। এবং আরও একজন আছে এখানে আমাদের ইউনিভার্সিটির অনেক কিছু জানেন, উনি খুব ভালো মতোই জানেন। আমাদের সবারই প্রিয় ডক্টর খন্দকার মামুন। মামুন ভাই হলো গিয়া আমি তো তারে চিনতাম প্রফেসর, তারপরে চিনলাম সে হেলথ কেয়ার নিয়ে কাজ করে, তারপরে চিনলাম সে আর আদার জিনিস নিয়ে কাজ করে। প্লিজ কাম টু দ্য স্টেজ মালিক ভাই, মামুন ভাই। দেন আমাদের খুবই ইয়াং জেন জি বলা যেতে পারে অথবা জেন আলফাও বলা যেতে পারে, অলি আহাদ, বাংলাদেশ এআই, ঢাকা এআই। এআই সম্পর্কে নাম শুনলে অলির নাম খুবই তাড়াতাড়ি চলে আসে। সো অলি প্লিজ কাম টু দ্য স্টেজ। এবং আমাদের যদি কারো বই টই থাকে, আমাদের একজন খুব প্রিয় অথর রাকিবুল হাসান, তার অনেক বই আছে, এআই সংক্রান্ত প্রথম বইটা হয়তো তারই লেখা। সো আমি রিকোয়েস্ট করবো রাকিবুল হাসান, প্লিজ কাম টু দ্য স্টেজ। আমি জানি আমরা ওইখানে অনেক ছবি টবি তুলতেছি, কথা টথা বলতেছি, বাট প্লিজ কাম টু দ্য স্টেজ সো দ্যাট উই ক্যান স্টার্ট। I'll try to make up the time very well. So while they are coming, I'm going to go through their bio a little bit and I'm going to ask them to talk about that as well. আমি শুধু 1-2 লাইনের কথা বলবো যে মালিক মোহাম্মদ সাইদ ভাই হলেন স্কয়ার টয়লেট্রিজের সিইও। আই হ্যাভ সিন হিজ ভিশন। এখানে আমার অনেক কিছু লেখা আছে যেটা আপনারা পেয়ে যাচ্ছেন, বাট আই হ্যাভ সিন হিজ ভিশন। উনি কিন্তু এআই ফার্স্ট কালচার নিয়ে অর্গানাইজেশন ক্রিয়েট করতে চাচ্ছেন অ্যান্ড হি হ্যাজ ডান ইট। আমি নিজেই তার বুট ক্যাম্পে ছিলাম। সো উইর ক্যান হিয়ার ফ্রম হিম ওই সব পার্সপেক্টিভে আমাদের দেশে যত বড় অর্গানাইজেশন আছে বা আমাদের দেশের অর্গানাইজেশন কালচারের মধ্যে কীভাবে উনি এআইটা এমবেড করতেছেন। দেন নেক্সট হলো গিয়া মাউন ভাই। মাউন ভাইয়ের অনেক ক্রেডেনশিয়াল আছে, এগেইন আপনারা সবাই ডকুমেন্টটা পেয়ে গেছেন, সুতরাং আই এম নট গোনা রিড থ্রু। এত বড়টা এটা পড়তে গেলে আজকে আমাদের পুরো সেশন শেষ হয়ে যাবে, ওনার এত বড় জিনিস আছে। হি ইজ রিয়েলি এন্টারপ্রেনিয়র এবং দেশ নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করছেন এবং অনেক কিছু কন্ট্রিবিউট করছেন পলিসি লেভেল থেকে শুরু করে, নট অনলি ইন একাডেমিয়া ইন্ডাস্ট্রি অ্যান্ড ভেরিয়াস পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড ভার্টিক্যাল। ওনার কাছ থেকে আমরা কিছু জানবো। দেন অলির কথা তো বললামই, এবং সে এআই নিয়ে হাতে কলমে কাজ করার এক্সপিরিয়েন্স, স্মল লার্জ এবং অল দ্য ওয়ে অ্যাট দ্য এন্ড লেভেলে, এবং ফুল লাইফ সাইকেল নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, সেটাও আমরা জানবো। আর আমাদের রাকিবের কাছ থেকে আমরা শুনবো, উনিও কিন্তু এম্পাওয়ারমেন্টে যদিও কাজ করতেছেন, উনি নিজেই একটা অর্গানাইজেশনে আছেন, লিঙ্ক 3CTO, বাট বিয়ন্ড দ্যাট আমরা তার কাছ থেকে জানবো। আমরা প্রত্যেকের কাছ থেকে আমি একটা খুবই ফরম্যাট যাব, প্রথমে 1-2 জিনিস, তারপরে আমরা একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেনে যাব, তারপরে আমরা ওনাদের কাছ থেকে 1 মিনিট করে শুনবো। সো I'm going to move over there. I think there is a chair for me. So I'll move over there and we'll start that conversation. So you guys ready? Okay, let's do it. So আমি প্রথমে মালিক সাইদ ভাইয়ের কাছে যাবো। এগেন প্রথমত আমরা তাদের কাছ থেকে একটু কিছু জিনিস শুনবো, যদিও তাদের বায়ো কিন্তু অনেক বড়। আই মিন ওইটা শুনতে শুরু করলে আমাদের আলাদা সেশন দরকার। সো হোয়াট উই ওয়ান্ট টু লার্ন ফ্রম দেম ইজ দ্যাট এআই এবং বাংলাদেশ, এই দুটো অ্যাসপেক্টে তাদের কি রোল এবং তারা কি প্লে করতে চান। খুব কুইকলি আমরা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে শুনবো, তারপরে আবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। থ্যাংক ইউ। আমরা মালিক ভাইকে দিয়ে শুরু করি অ্যান্ড দেন উইল গো। জি সালামালাইকুম। আমি একটু অন্য কথা বলি। আমরা 2 ভাই 1 বোন। আমার বোন হচ্ছে ডাক্তার। তো এখনও সোশ্যাল প্রোগ্রামে আমার আম্মা পরিচয় করে দেয়, এটা হচ্ছে আমার মেয়ে, ডাক্তার, প্রফেসর, আর এটা 2 ছেলে। তো এইটা আমার আম্মাকে আমরা চেঞ্জ করতে পারিনি। আমার 2 মেয়ে, এখনও আম্মা তাদেরকে মোটিভেট করে যে তারা ডাক্তার হবে। তো একটু আগে শুনছিলাম এই ডাক্তার, মেডিকেল অ্যান্ড এআইয়ের কথা। আমার পার্সোনাল টেক আউট হচ্ছে ডাক্তার এআই দিয়ে রিপ্লেস হবে না, কিছু কাজ অ্যাসিস্ট হিসেবে হয়তো ঢুকবে। এটা একটা জিনিস বলতে চাই। এই জায়গাটায় এসে আমার খুব নস্টালজিক হয়ে গেলাম। এখানে অলিও আছে, আমরা এখানে পাশে আইবি হোস্টেল, আমরা এখানে থাকতাম। তো ওখানে এটা বলা ঠিক না, বাট প্রফেসর আছে, বাট স্টুডেন্টও আছে। তো বলি আমাদের ওই সময় একটা চোথা ব্যাংক ছিল।
সো সেখানে আমরা আসলে সব রিপোর্ট সব জমায় রাখতাম সিনিয়রদের। যখন প্রয়োজন হতো ওখান থেকে দেখে আসলে আমরা একটু ইন্সপায়ার্ড হতাম। এখন আমি শিওর যে চৌথা ব্যাংকের প্রয়োজন নাই, এআই দিয়ে এটা করা যায়। আর যেহেতু সংক্ষেপে বলতে বললেন, একটু ছোট করে বলি যে আমার এই হাতে একটা গার্মিন ওয়াচ আছে, এই হাতে একটা হুপ আছে, রিসেন্টলি কিনেছি। কেনার পরে আমি একটু খুব ডিপ্রেশনে চলে গেলাম, বিকজ একটু চেক করে বুঝলাম যে এই দুইটাই আসলে হার্টবিট ক্যাপচার করে, আর বাকি সব যা দেখায় সেগুলি সব রিলেভেন্ট। সো অ্যাকচুয়ালি বডি টেম্পারেচার, HRV যা কিছু আছে সব ইট বেসড অন হার্টবিট, অ্যান্ড বাকি সব একটা মডেলে আসলে সিমুলেট হয় এবং আমরা দেখি। তো এইটাও খুব টেনশনের বিষয় যে আমরা কি ওভার ডিপেন্ডেন্ট কেন, বিকজ এটা দেখে আমার যদি টেনশন হয় যে আমার হার্টবিট বেড়ে গেল কেন, আই মাইট ইভেন দ্য প্রেশার মাইট গো আপ। এবং আমি দেখেছি এই স্মার্ট ওয়াচ ব্যবহার করে লোকজন আতঙ্কও থাকে, ভালো হয়, আতঙ্ক আছে। এইটা ছাড়া আমি জানি না আর কি বলতে হবে প্রথমে। ওকে, গুড, লেটস পাস, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার খুব খারাপ লাগতেছে, যাদের জন্য অনেক কথা বলার জন্য প্ল্যান করছি অনেকে নাই, ঠিক আছে? সো মানে আমার ছাত্র যারা আছে তারা তো রেগুলারই শুনবে, কিন্তু আমাদের মুরব্বীরাও আমাদের কথা শোনা উচিত। সো আমি প্রফেসর মামুন, এআই সায়েন্টিস্ট। আমার 5টা হেড। সো আমি হচ্ছে যে ইউনিভার্সিটিতে পড়াই, বাংলাদেশের লার্জেস্ট এআই ল্যাব রান করি। আমি খুব গর্ব করে বলি যে আই রান দ্য MIT মিডিয়া ল্যাব ইন বাংলাদেশ। সো আই ইনভাইট এভরিওয়ান, go to United International University. We have a 20,000 square feet R&D lab and innovation center. We do incubation and commercialization. মানে হচ্ছে আমরা কি করি, প্রবলেম আইডেন্টিফাই করি, সলিউশন ডিজাইন করি, পেটেন্ট করি, দেন এটাকে কমার্শিয়ালি করে মানুষের কাছে নিয়ে যাই। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশের টেকনোলজি এখন বাংলাদেশে ইউজ হচ্ছে, ইন্ডিয়া এবং পাকিস্তানে এক্সপোর্ট করছি। আমরা তো শুনে শুনে অভ্যস্ত, ইন্ডিয়া বানাবে আমরা শুধু ইউজ করবো, রাইট? সো আজকে আমার সাবিহার বক্তৃতা শুনে আমার কাছে মনে হলো উই আর ইন এ রাইট ট্র্যাক, বাট আর আওয়ার ইউনিভার্সিটি ইন এ রাইট ট্র্যাক? দ্যাটস এ বিগ কোশ্চেন টু ইউ অল। ওকে, সো আমি খুব মজা করে বলি, উই প্রফেসর্স অ্যান্ড দ্য ইউনিভার্সিটি প্রডিউস গ্রাজুয়েট উইথ সার্টিফিকেটস one after another. But our industry, Malik Bhai here, he needs graduate with skills. And as I also run the company, I need graduate with skills. I'm really আপসেট বিকজ আমার কয়েনের দুই পাশে আমি বসি, ইউনিভার্সিটিতে পড়াই, ইন্ডাস্ট্রিতে আমি রিক্রুটমেন্ট করি আমার নিজের কোম্পানিতে, রাইট? তখন দেখি আমাদের কি অবস্থা, তখন দেখি আসলে আমাদের বাংলাদেশকে যদি ওই যে আনিস ভাই যে কোশ্চেনটা করছিল, আর আমার ইউনিভার্সিটি রেডি, তাহলে এটা আনসার হচ্ছে, আনসার ইজ নট, আওয়ার ইউনিভার্সিটি ইজ নট রেডি। আওয়ার ইউনিভার্সিটি সিস্টেম নিড টু বি ওভারহলড অ্যান্ড টিচার নিড টু বি আপগ্রেডেড সিগনিফিকেন্টলি, including me. I'm a teacher as well, right? So if we are not able to do that, after 10-20 years, university will not get the students to teach. Then I will just think of that, when this teacher will do, what they will do. So we need to think about it. So I'm sorry, but we spent 50 years of our independence. We still talking our GDP, our budget nai, ei nai, shei nai, sarakkon nai. But what you have, how much you utilized? You have the brain, billions of neurons. আপনি জানেন যে এমনও আছে তার কিছু নাই, সেখান থেকে উঠে দাঁড়াইছে না? সো আল্লাহ তো আমাদেরকে এটা দিছে, তো এটা দিয়ে যে করা যায়। আমি যখন 11 বছর আগে বাংলাদেশে আসছি, নর্থ আমেরিকান ক্যারিয়ার ছেড়ে, সে বলছে হবে না বাংলাদেশে, ইউ আর দ্য ম্যাড হু উই ডুইং ইট। এবং আমি প্রুভ করছি, এবং আমি চাই বাংলাদেশে 100টা ইউনিভার্সিটিতে এই ধরনের সেন্টার তৈরি করতে হেল্প করব, কোনো কনসালটেন্সি ফি দিতে হবে না, জাস্ট নিড দ্য লিডার্স টু ডু দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাচ্চাদেরকে বলবো, তোমরা আমাদের কারোর সাথে নিজেকে আটকে রাখবা না, নিজেরা নিজের মতো করে দৌড়াবা। হ্যাঁ, ইন্টেলিজেন্স দেখবা যে আমরা এআইতে অলরেডি মাশাআল্লাহ যতটুকু করেছি না, সামনে দেখবা ইনশাআল্লাহ ফার্দার গ্রেটার অ্যাডভান্সেস হতে থাকবে খুব শিগগিরই। এখনও আমরা আসলে বুঝি না ব্রেইন কীভাবে কাজ করে। সো এখনও টিচারদের সাথে গিয়ে ক্রস ফাংশনাল কাজ করবা। হ্যাঁ, হিউম্যানিটিস নিয়ে আসবা, তোমার কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, অ্যাকচুয়ালি কোন টেস্টটা করা যায়।
আমি জাস্ট কতগুলো কুইক এক্সাম্পলস দিই, জাস্ট এগেন বিভিন্ন র্যান্ডম নাম্বারস বোঝানোর জন্য। আমাদের ওয়ান অফ আর হাইয়েস্ট পেইড টিম মেম্বার্স, ওনাদেরকে আমরা মাসে 35 লাখ টাকা বেতন দিই, 250 ইউরো পার আওয়ার, বিকজ দে ব্রিং ইট দ্যাট ভ্যালু। সো ভাইয়ার আমি জাস্ট তোমাদেরকে আপুরা বলবো, তোমরা না ধরো মানে মাউন্ট ভাই যেটা বললেন এগুলো নিবা, অনেকে থাকবে পুরো দেশকে আগে নিয়ে যাবে, ইউনিভার্সিটি আগে নিয়ে যাবে। আমি তোমাদেরকে বলবো ইনশাল্লাহ তোমরা নিজেদের রিসার্চগুলো প্লিজ করতে থাকো। এই মুহূর্তে এআই সেফটি নিয়ে আসলে কী হচ্ছে, ল0তে ঢুকে দেখো, হ্যাঁ law0.org এরকম। সো ফ্রন্টিয়ারে কারা কারা কাজ করতেছে, কোনটা হলে আসলে এআই সেফলি, এই যে সাইদ ভাই একটা বললেন না যে আমাদের আমি যদি আমার ডেটা থেকে বুঝি যে আমার হার্টবিট বেড়ে গেলে শরীর খারাপ আরও খারাপ হয়ে যায়, সো ওইটা নিয়েই কাজ হচ্ছে যে এই যে এআই যে আমাকে ইমোশনাল কগনিটিভ ওভারলোড করতেছে, আমি যদি একটা ওয়্যারেবল পড়ি, এইটার অ্যাকচুয়ালি ডিসিশনে আমার অ্যাকশনেবল ইনসাইটসগুলো কী হচ্ছে, এগুলো তুমিই কাজ করতে পারবা এবং তোমাকে খুব বেশি লার্নিং কার্ভ না। ট্রাস্ট মি, যেই ভাইয়াটার কথা বললাম না যে 35 লাখ অমুক তমুক পাচ্ছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলি, আমার 2024 ডিসেম্বরে যে ভাইয়াটা আহনাফ, ও তোমার 2.5 লাখ টাকা বেতন পেত, এই 25-এ এসে 1 লাখে 10 লাখ হয়ে গেছে, অ্যান্ড হি ডিজার্ভস ইট 200%। সো আমরা এরকম, ভাইয়া তো বললেন না যে বাংলাদেশের লার্জেস্ট এআই ল্যাবস হচ্ছে, এরকম প্রচুর হতে থাকবে, তোমরাই করতে থাকবা। আমি তোমাদের সবাইকে অনুরোধ করবো প্লিজ কোনো একটা জায়গায় নিজেকে আটকে রেখো না, তোমার ভালো লাগতেছে কি এটাই দেখো। যার ধরো ভালো লাগে সারাক্ষণ ফুটবল নিয়ে পড়ে থাকে, সারাক্ষণ হয়তো মার্বেল নিয়ে পড়ে থাকে, সারাক্ষণ হয়তো ঘুড়ি নিয়ে পড়ে থাকে, তুমি যদি তোমার ভালো লাগে এক্সপেরিমেন্টগুলো করতে থাকো, লেটেস্টগুলো পড়তে থাকো। ভাই তুমি যদি তোমার বাউন্ডারি আটকায় রাখো, তুমি যদি মনে করো তুমি শুধু এই এসকেএস বা সিরাপ্লেক্স এই পর্যন্ত যাবা, তাহলে তুমি ওইটুকু। আর তুমি যদি মনে না নেটফ্লিক্স দিয়ে পড়াশোনা করবো, ওর ব্যাকগ্রাউন্ড দেখবো, তাহলে অপু ভাইয়ের মতো, জামান ভাইকে আমরা খুব মানে আমাদের প্রিয় ভাই, ওনাদের সাথে রিচ আউট করো। ওনারা না অসম্ভব বোকা, জীবনের সব কিছু দিয়ে তোমাকে হেল্প করবে, ট্রাস্ট মি। সো ভাইয়াদেরকে হেল্প করে, এই অ্যাডভান্টেজ সব জায়গায় সবসময় পাবা না, আগায় যাও। আচ্ছা আমি কিন্তু যে নাম, আচ্ছা আমি তো অনেক বুড়া, হ্যাঁ আমি যে 78-এ জন্ম। সো আমরা ইন্টেলিজেন্ট মেশিনস তৈরি করেছিলাম, দেন ঢাকায় এআই ল্যাব করেছি, মার্শাল্লাহ এখন আমরা অ্যাডভান্সড এআই ল্যাব করছি। সো এগেন আমরা একদম যদি রিসার্চের ফ্রন্টে বলি, একটা হচ্ছে অ্যাপ্লাইড এআই ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের একটা টিম, আমাদের ওখানে অ্যাবাউট আমাদের ইনশাল্লাহ গোল হচ্ছে খুব শীঘ্রই 200 ইঞ্জিনিয়ার্স করা। আমাদের আরেকটা টিম হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, আরেকটা টিম হচ্ছে এআই অ্যালগোরিদমস অ্যান্ড মডেল রিসার্চ। এনিওয়ে আমি তোমাদের বলবো যে ভাইয়ারা সেকপস দেখবা, ডেটা ভিজুয়ালাইজেশন দেখবা, সিনথেটিক ডেটা জেনারেশন দেখবা, হ্যাঁ। সো আমি আসলে আমার সাথে খুব ইচ্ছা হয় অপু ভাই যে সবাইকে আসলে জানাইতে যে ওগুলো কী প্রসপেক্টস ওরা আসলে যেগুলো আসলে মিস করতেছে। তোমরা আসলে সিম্পলি এই হয়তো ফার্ম গেটের বাইরে যাও নাই দেখে, ইন আ ওয়ে যাও নাই দেখি জানো না, হয়তো তুমি অন্য কারণে বের হচ্ছ। সো আমি জাস্ট রিকোয়েস্ট করবো, রিসোর্স ওখানে প্রচুর আছে, চৌথা ব্যাংক সাইদ ভাই যেটা বললেন প্রচুর আছে, প্লিজ বুদ্ধি করে ইউজ করো। তুমি যে কোথায় যেতে পারো, ধরো তুমি আসলে এখন জানো না, এবং তোমার খুব ভালো লাগবে, প্রতিনিয়তই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আমি কর্নেল রকিব, রিটায়ার্ড। তো বুঝতে পারছেন যে একটা কৌতুক যেটা আছে যে আসলে সামরিক বাহিনীর লোকজনের মানুষের কিন্তু মাথা ফ্রেশ মনে হচ্ছে গিয়ে সবচেয়ে দাম, বিকজ এটা কম ইউজ হয়। তো ফলে যেটা হচ্ছে যে আমি যখন 15 বছর সামরিক বাহিনীতে কাজ করলাম, তখন দেখলাম যে মাথা ব্যবহার হচ্ছে না, তখন আমাকে পাঠানো হলো বিটিআরসিতে। তো বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনে যাওয়ার পর দেখলাম যে অনেক ডাটা, প্রচুর ডেটা, এবং আমাকে প্রথমে বলা হলো যে বাংলাদেশে মোবাইল ফোন কল বা পিএসটিএন কল বা এই যে ডাটার কল বা ডাটার রেট, এটা অনেক বেশি দাম। তো এটাকে কীভাবে কমানো যায়? দেন আই গট টু ইউজ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ডেটা, এবং তখন সেই 2008 সালে আমাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে এত বেশি ডাটা দেওয়া হলো, যার ফলে কিন্তু আমরা বের করতে পেরেছিলাম যে 25 পয়সা পার মিনিট পার কল যাতে সেট করা যায়। এই যে ডেটা, দ্য ইউজ অফ ডেটা, এটাই কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ডেটাকে কিভাবে ব্যবহার করে মানুষের হেল্পে নিয়ে যাওয়া যায়, সেটা কিন্তু আমি দেখলাম। তো দেখার পর তারপর কিন্তু আমরা অন্যান্য অনেক রেগুলেশনে, যেহেতু বিটিআরসি চাইলে সবার কাছ থেকে কিন্তু ডেটা নিতে পারে, এই যে একটা ডেটার একটা লেকের মধ্যে আমাকে ফেলে দেওয়া হলো। তো বুঝতে পারছেন যে আমার সেই যে ব্রেইন, মানে সতেজ ব্রেইন, মানে কখন ইউজ হয় না, সেই সতেজ ব্রেইন যখন পড়ে গেল। সো আই হ্যাভ ইউজড দ্য হোল অফ ইট। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে গিয়ে তখন আমি আমার প্রথম এআইয়ের বইটা লিখলাম, হাতে কলমে মেশিন লার্নিং। এবং হাতে কলমে মেশিন লার্নিং বইটা ইট ইজ ওয়ান অফ দ্য টপ চার্ট বুক, এই জন্য যে বাংলায় ওই বইটা পড়ে এখনও অনেকে কিন্তু সেই নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়াতে অনেক জায়গায় গিয়েছে, এবং তারা আমাকে ডিরেক্টলি বলেছে যে স্যার আপনার এই বইটা থেকে আমরা একটা চোথা মেরে দিচ্ছি, এবং আমরা পিএইচডিও পাশ করে গেছি। পয়েন্ট হচ্ছে যে এই যে মানে একটা
মানে আমাকে রাষ্ট্র থেকে কিন্তু ডেটার মধ্যে ফেলে দেওয়া হয়েছে ধাক্কা মেরে। তারপরে হচ্ছে কি আমি দেখলাম যে যেহেতু ডেটা আমাদেরকে হেল্প করবে আমাদের লাইফটাকে, এবং সেটার জন্যই কিন্তু 2016 সালে প্রথম বাংলা বইটা লিখলাম আর কি, মেশিন লার্নিং। এবং এটার জন্য কিন্তু আমাকে অনেক ব্যাকল্যাশ ঘটতে মানে খেতে হয়েছে। অনেকে বলছে যে আপনি তো আল্লাহর মতো কথা বলছেন, মানে আল্লাহ মানে আমি কি আমার জন্ম মৃত্যু যেরকম জানি না, তো আমার একটা প্রথম বইয়ে একটা কথা ছিল যে যে প্যালিয়েটিভ কেয়ার, মানে প্যালিয়েটিভ কেয়ার হচ্ছে কি, একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার আগে কিন্তু অ্যাটলিস্ট তার বোঝা যায় যে সে আসলে কবে মারা যাবে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে যখন আমি কথা বলেছি তখন কিন্তু আমিও অনেক ব্যাকল্যাশ খেয়েছি। তো আমি বলছি যে তখন থেকে কিন্তু প্রায় 10টা বই লিখেছি এর উপরে বাংলায়। তো একটাই একটাই এ যে যাতে আমাদের নতুন জেনারেশন যাতে এই রাস্তায় হাঁটতে পারে, এবং সেই জন্য আজকেও আমি আমার একটা বই নিয়ে এসেছি যেটা হচ্ছে গিয়ে GPT-4। তো আমি এই বইটা যে কোনো একজনকে দিব। প্রশ্নটা হচ্ছে যে নেক্সট জেনারেশন মানে আমাদের বাংলাদেশ আসলে এআই ব্যবহার করে কোথায় কোথায় ফোকাস দিলে বাংলাদেশ আসলে নেক্সট লেভেলে পৌঁছাতে পারবে, এটা হচ্ছে কি আমার প্রশ্ন। যেটা হচ্ছে কি আমরা ফাইনালি যাওয়ার সময় বইটা দিয়ে যাব, এটা নিয়ে যাবো না ফেরত। তো যিনি বলতে পারবে তাকে আমি দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। অলরেডি তো একটা অ্যাওয়ার্ড পাওয়ার ব্যবস্থা হয়ে গেল। সো ভেরি কুইকলি আমি যাব। এবার আমি সবাইকে বলবো যে 1 মিনিট করে লিমিট করার জন্য, কারণ আমাদের তো একটা সময়ের সংকীর্ণতা আছে। বাট আই থিঙ্ক দ্যাট উড বি ভেরি এক্সাইটিং। ওনাদের কাছ থেকে আমরা শিখবো কিভাবে অল্প সময়ে খুব সাবস্টেন্সিভ কথা বলা যায়। সো এই প্রশ্নটা হলো, যেহেতু আমাদের আজকের টপিকটা হলো সোসাইটি, ইকোনমি, অর্থনীতি, সমাজ, অর্থনীতি এবং ডেভেলপমেন্ট, উন্নয়ন, এটা আমরা কীভাবে করতে পারি। ওয়ান অফ দ্য থিংস আই রিয়েলি হোপ, প্রত্যেককে আমি আলাদা আলাদা করে প্রশ্ন করব, যে আমরা একটা প্রেসক্রিপটিভ একটা আনসার পাবো যে এইটা আমি করতে পারি। সো উইথ দ্যাট এগেইন আমি আমাদের খুবই প্রিয় মালিক ভাইকে দিয়ে আমি শুরু করি, যে যেহেতু আমি ওনার সাথে একটা কাজ করছি, যে আমরা যদি সোসাইটাল যদি একটা জিনিস করতে চাই, যে সমাজ ব্যবস্থাকে যদি চেঞ্জ করতে চাই, এবং আমার একটা মতামত হলো যে আমাদের কালচারটা চেঞ্জ করতে হবে। উই নিড টু বি এআই এমবেডেড কালচার টাইপের একটা জিনিস। যদি এআই পার্সপেক্টিভ অনেক কিছুতেই সোসাইটি চেঞ্জ করতে পারি, এআই এমবেডেড কালচার। সো হোয়াটস ইয়োর ওপিনিয়ন অন ইট? আমাদের কি এআই এমবেডেড কালচারটা হওয়া উচিত, কীভাবে হওয়া উচিত? সো এবং একটা প্রেসক্রিপটিভ গাইডেন্স আপনার মতে, ইউ রান এ ভেরি লার্জ অর্গানাইজেশন, লার্জ হোক স্মল হোক, অর্গানাইজেশনাল কালচার চেঞ্জ করার একটা 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 ট্রিমেন্ডাস বার্ডেনও আছে। সো হোয়াট উড বি এ প্রেসক্রিপশন, yes or no, whatever it is that you like, yes or no, and then how to do it? প্রথম কথা হচ্ছে 1 মিনিটও হবে না। দ্বিতীয় হচ্ছে আমার কাছে কোনো প্রেসক্রিপশন নাই, বিকজ এআই ইজ চেঞ্জিং ভেরি র্যাপিডলি। একটা কথা তখন বলা হয়নি যে যে অলি বলছিল যে এখানে যারা আছেন মানে এআই নিয়ে কাজ করতে গেলে ট্যালেন্ট, স্কিল, এটা একটা বড় ইস্যু। এটার যে ম্যাসিভ পরিবর্তন, এটা হয়েছে আসলে 3 মাসে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে, 1 বছরে আরও বেশি। সো যারা হয়তো ভালো বুঝে তারা এখনো পাশ করে বের হয়নি। আর আমার কোম্পানিতে, স্ট্রাকচার্ড কোম্পানিতে হয়তো পাস না করে বের হয়ে একটা ছেলেকে নেওয়ার সুযোগ নেই। সো অনেক রকম জটিলতা আছে পুরো জিনিসটার মধ্যে, এটা একদম সহজ করে বলে দেওয়া যাবে না। বাট আমি সবার বোঝার জন্য যে একটা আমি একটা এফএমসিজি কোম্পানি চালাই, স্মার্ট টয়লেট্রিজ। ইটস মাশাআল্লাহ বাংলাদেশে টয়লেট্রিজ কসমেটিক্সে ইট ইজ নেক্সট টু দ্য বিগেস্ট মাল্টিন্যাশনাল। সো উই হ্যাভ অ্যারাউন্ড 2500 crore টাকা বিজনেস। মাল্টি ডাইমেনশনে আমরা ব্যবসা করি। তো যে কোনো এফএমসিজি ব্যবসায় অনেকগুলি ডিপার্টমেন্ট থাকে যারা কাজ করে। ব্রডার হেডে সাপ্লাই চেইন, মার্কেটিং, ব্র্যান্ড টিম, সেলস, অপারেশন, ডিস্ট্রিবিউশন, প্রোডাকশন, কোয়ালিটি। এখন একটা অদ্ভুত কথা বলি, যেমন প্রোডাকশন কোয়ালিটিতে এই এআই আসলে এমবেড হয়েছে খুব, মানে ফাংশনাল অবস্থায় এমবেড হয়েছে 30 বছর আগে। আমাদের একটা স্যানিটারি ন্যাপকিন মেশিন ছিল, এখন 6টা মাশাআল্লাহ। দ্য রিসেন্ট ওয়ান অ্যাকচুয়ালি প্রডিউস 1200 স্পিডে এই সেনোরা স্যানিটারি ন্যাপকিন বানায়। এইটা হিউম্যানলি যদি চেক করে মার্কেটে পাঠাইতে হয়, ইট ইজ টোটালি ইম্পসিবল। ওখানে আমার 10,000 লোক লাগবে শুধু এটা চেক করতে। সো 25 বছর আগেই সাম স্মার্ট কোম্পানি, আমি নাম বলছি না বেশ কারণে, দে হ্যাভ ইনভেন্টেড এ সিস্টেম যেটা ওখানে ক্যামেরা আছে, অ্যান্ড প্রবাবল যে এই 6-7টা কোয়ালিটি ডেভিয়েশন হতে পারে, এভরি টাইম দে টেকিং এ পিকচার অ্যান্ড দের ইজ এ সিস্টেম উইচ ফ্ল্যাশ অ্যাওয়ে যদি কোনো প্রবলেম পায়। বাট এইটা না ট্রিমেন্ডাসলি ইম্প্রুভ হচ্ছে।
ও এখন বুঝতে পারে যে একটা স্পট এটা কি ফাইবারের স্পট নাকি এটা আসলে এক্সটার্নাল প্রবলেম, এটা কিন্তু ইমপ্রুভমেন্ট। সো এখন আমার যে সাপ্লাই চেইনের যে লোকজন এই মেশিন সোর্স করে, তারা যদি একটু একটু চ্যাট জিপিটি একটা কিছু দিয়ে একটু চেক করে, যদি চেক না করে তাহলে কিন্তু নেক্সট ভার্সনটা আনার কথা মাথায় থাকবে না, এবং আনার পরে ইট বিকাম এ লায়াবিলিটি ফর মাই কোম্পানি। সো এখানে যে সাপ্লাই চেইনে ঢুকতে যাচ্ছেন সে তার এটা বুঝে যাওয়া উচিত যে এআই যত প্ল্যাটফর্ম আছে, ফ্রি যেগুলি আছে অ্যাটলিস্ট, ওখানে ঢুকে সাপ্লাই চেইন নিয়ে বুঝি না। যেমন আরেকটা উদাহরণ দিই, যেমন আমরা টয়লেট্রিজে 94% র মেটেরিয়াল বাইরে থেকে আসে। এটা তো বিরাট একটা লোড, রাইট? আমাদের US$ চলে যাচ্ছে। এটার উপায় কি? খুঁজতে গিয়ে দেখা গেল যে বাংলাদেশ থেকে প্রচুর অ্যালোভেরা বিদেশে যায়। এই আমরা ইউএসএ থেকে অ্যালোভেরা আনি হচ্ছে $150 কেজি লিটারে, আর এটা যায় বাংলাদেশ থেকে আমেরিকাতে, ওখানে প্রসেস হয় আবার আমাদের এখানে আসে। এই সো উই হ্যাভ রিক্রুটেড ওয়ান গাই, এক্স লরিয়াল, বিদেশি। আমি বললাম যে এখানে আমরা একটা এক্সট্রাকশন প্রজেক্ট করব, এবং আমাদের একটা ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড আছে মায়া, সেটার 44%, খেয়াল করেন 94 হচ্ছে আমাদের সব প্রোডাক্টের জন্য ইম্পোর্ট RM, 44% উই এক্সট্রাক্ট লোকালি। সো ইটস এ হিউজ, তো এটা কোথা থেকে শুরু হয়েছে? নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে এটা ট্রিগার্ড, অ্যান্ড ফর দ্যাট সামবডি নিডস টু রিহার্স। এটা গুগল করে কিন্তু পাওয়া যাবে না। এই আমরা এখনো গুগলের জমানায় পড়ে আছি। আমি নাম বলছি, এক্সকিউজ মাই, আমার জ্ঞান অলির জ্ঞানের মতো না এআই নিয়ে। সো আমি সাধারণ মানুষের মতো যেটা বুঝি সেটা, বাট আমি খুব টেকনোলজি আমি চাই যে টেকনোলজি ওরিয়েন্টেড হওয়া, বাট সেটাকে মানুষ যেন রিপ্লেস না করে। আর আমার কথাটা, আমি চাই না কোনো মানুষ রিপ্লেস হয়ে যায়, এইটা আমি খুব বিশ্বাস করি। আর একটা আমি বলবো কনজিউমার ইনসাইট, এখানে প্রফেসর মামুন আমার সাথে পরিচয় হয় না, এখন আমি ওনার ওখানে যাব, উনিও আমার ওখানে আসবে। তো উনি আমাকে এই নিউরন এটা নিয়ে কথা বলছিলেন, যেগুলি আমরা করি টু সাম এক্সটেন্ট। যেমন ধরেন আমরা প্রচুর স্পেন্ডিং করি, এখানে মার্কেটিংয়ে সবাই যেতে চায় বিকজ ওখানে গ্ল্যামার বেশি। তো মজার ব্যাপার কি, একটা ভয়ঙ্কর তথ্য দিই, মার্কেটিংয়ে ব্র্যান্ডে ওয়ান অফ দ্য মেজর কাজ হচ্ছে ইনসাইটগুলিকে সামারি করে, ধরেন একটা ক্যাম্পেইন ব্রিফ লেখার সময় আপনাকে আসলে 100 স্লাইড দেখতে হয়। চাঁপাইনবাবগঞ্জে একটা মহিলা কি বলছে, ওই রিটেলার কি বলছে, এই কি বলছে, এগুলো শেলফে রাখা যায় কিনা, এই সব কিছু দেখে ইউ প্রিপেয়ার এ ব্রিফ। এইটা করার জন্য প্রচুর বেতনের একজন ব্র্যান্ড ম্যানেজার থাকে। আনফর্চুনেটলি এটা ক্যান বি ডান ইন 30 সেকেন্ড। ডিপ রিসার্চ করলে হয়তো 2-1 মিনিট লাগবে, বাট ক্যান বি ডান। বাট এগেইন আমি বলবো যে এটা ব্র্যান্ড ম্যানেজারকে কখনোই রিপ্লেস করবে না, বিকজ কনটেক্সট সবসময় এখানে আছে। ইন্টেনশন খুব ইম্পর্ট্যান্ট, আমি কি চাই এটা আমরা বলতে পারতে হবে। এখানে আসার সময় আমি একটা পরীক্ষা করছি, যেটা আমি দেখলাম যে একটা বই লিখি, অটোবায়োগ্রাফি আমার উপরে, যে আমি কিছু না, বাট আমি একটু বোঝার জন্য আর কি। আমি লিখলাম মালিক মোহাম্মদ সাঈদ IBA থেকে পাশ করছে, তার 2টা মেয়ে, তার ওয়াইফও IBA-তে ছিল, মাছ ধরতো এক সময়, বইয়ের প্যারা খায় মাছ ধরা বন্ধ করে দিচ্ছে। তো আমি কিছু কনটেক্সট যোগ করলাম, ইন্টারেস্টিং কনটেক্সট, এবং ওটা একটা জিনিস বানাইলো, একটা 30 পাতার একটা বই বানায় ফেললো। আমি ওখানে কিছু আরও কিছু কনটেক্সট দিলাম, মজার ঘটনা দিলাম, যে 4বার চাকরি ছাড়তে চাইছে কিন্তু বোর্ড ওকে ছাড়তে দেয়নি, বা একবার ওর বউ ওকে খুব ধমক দিচ্ছে, যে বলছে এরকম করলে কিন্তু আমি ডিভোর্স দিয়ে দেবো, এই মাছ ধরতে যাইতে পারবে না তুমি, হোয়াট এভার। আমি কিছু ইমাজিনারি কনটেক্সট ঢুকালাম, সাথে সাথে দেখলাম বইটা বড় হয়ে গেল। তার মানে হচ্ছে আমার ইন্টেনশন, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, যে আমি একটা কোম্পানি চালালে আমার ইন্টেনশনটা শুড বি ভেরি সলিড, রাইট? আমি কিছুই চিন্তা করব না, কোনো একটা মেশিন আমাকে এই বুদ্ধি দিয়ে দিবে এবং সেটা দিয়ে আমি রাজ্য জয় করব, এটা আমেরিকাতেও সম্ভব না, বাংলাদেশেও সম্ভব না। আপনার কন্ট্যাক্টটা খুব ক্লিয়ার থাকতে হবে। আমরা বাংলাদেশে এখন নেগেটিভ বলি না, এটা খুব ক্লিয়ার থাকতে হবে যে হোয়াট আই ওয়ান্ট। আমি একটা, দেখেন আমরা লোকাল কোম্পানি, আমাদের প্রথম কাজ হচ্ছে, আমাদের প্রথম ইন্টেনশন হচ্ছে একটা ফরেন ব্র্যান্ড কেনা। সেখানে কিন্তু উই আর গ্রোয়িং মাশাআল্লাহ, লাস্ট ইয়ার উই হ্যাড এ 23% গ্রোথ। সো তার মানে হচ্ছে মানুষ চেঞ্জ করার যে বুদ্ধি, সেটা আমরা শেখা শুরু করছি। এটা অবশ্যই এআই এবং অন্যান্য প্ল্যাটফর্ম, নিউরন চেকিং, কমিউনিকেশনকে আরও এফেক্টিভ করা, এটা হেল্প করছে। বাট প্রথম জিনিস যেটা আমার কাছে যেটা মনে হয়, যে আমরা এটা ভুলে না যাই, আমরা যেন অলস না হয়ে যাই,
যে আমাকে কেউ একটা কিছু করে দিবে, আসলে কেউ কিছু করে দিবে না। আমার কাজ সহজ করার জন্য অনেক কিছু হতে পারে, বাট মাই ইন্টেন্ট, আমার যেই সিনসিয়ারিটি, সেটা যেন অটুট থাকে। থ্যাংক ইউ। আমার মনে হয় মালিক ভাই খুবই চমৎকার কিছু কথা বলছেন। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে সোসাইটাল, ইকোনমিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্টাল কিছু কথা আছে, এবং উনি খুবই চমৎকার প্রেসক্রিপশনও দিচ্ছেন। প্রথম যে প্রেসক্রিপশনটা দিচ্ছে এটা আমরা সবাই জানি অথবা শুনছি, কিন্তু এটা আমাদের মনের মধ্যে গাঁথে না, যে এআই ইজ এ টুল। এইটা ব্যবহার করে আমি আমাকে এম্পাওয়ার করব। এক। 2 নম্বর জিনিস হলো যে আমরা যদি নিজেকে চেঞ্জ না করি, উনি 2 নম্বর যে প্রেসক্রিপশনে দিয়েছে, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা যদি নিজেরা চেঞ্জ করি, ওই যে ব্র্যান্ড মার্কেটিং ম্যানেজার, সে তো একটা কাজ করতে তার আগে 30 দিন সময় লাগতো, এখন যদি সে এআই ইউজ করে হয়তো 5 মিনিটে করতে পারবে। সো ইফ দ্যাট পারসন ওয়ান্টস টু মেক দেমসেলফ বেটার, দে হ্যাভ টু অ্যাডপ্ট, ট্রান্সফর্ম অ্যান্ড ইভলভ। তাই না? তার মানে মানুষ হিসেবেও আমাদের চেঞ্জ হতে হয়। এটা কিন্তু এআই থাকুক বা না থাকুক, আমাদের কিন্তু ট্রান্সফর্ম হইতেই হচ্ছে। সো আমার মনে হয় দুইটা তো চমৎকার একটা কথা। আমার আরেকটা কথা ছিল যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এটা নিয়ে হয়তো আরও অনেকেই কথাবার্তা বলে। এভরি হিউম্যান বিং হ্যাজ আনলিমিটেড পোটেনশিয়াল, উই জাস্ট হ্যাভ নট ট্যাপড ইনটু ইট ইয়েট। সো উনি যেটার কথা বললো যে আমরা যদি রিসোর্স দিয়ে দেখি, উনি যেমন একটা বই লিখে ফেলছেন, তাই না? ওনার মধ্যে যে অথর হওয়ার একটা পোটেনশিয়াল আছে, এটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি। ওনার নেক্সট বইটা হয়তো দেখা যায় রাকিব ভাই সহ একটা বই হয়ে গেল, অথবা অলি সহ। উইথ দ্যাট, থ্যাংক ইউ মালিক ভাই, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমি আমার মাউন্ট ভাইয়ের কাছে যাবো, কারণ মাউন্ট ভাইয়ের কাছ থেকে শুনতে হলে কিন্তু একদিনেও হবে না, 1 মাস একটানা শুনতে হবে, যদিও 1 মিনিটে কথা বলতে বলবো। সো মাউন্ট ভাই কিন্তু এডুকেশন সেক্টর থেকে আসছেন, কিন্তু এইখানকার আমরা একটা দেখি যে সোসাইটাল একটা ইম্প্যাক্ট আছে, যে আমার জিপিএ 5 দরকার, আমার একটা সার্টিফিকেট দরকার, সার্টিফিকেট না হলে আমার বিয়েও হচ্ছে না, আর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আর ডাক্তারি ডিগ্রি না পেলে আমার বাবা মা, যেটা মালিক ভাই বলছেন কিছুক্ষণ আগে, বাবা মা পরিচয় করে দেয়, এটা হলো আমার 2 মেয়ে ইঞ্জিনিয়ার, 2 মেয়ে ডাক্তার, এই ছেলে ইঞ্জিনিয়ার, ও আর এটা 2টা অন্য ছেলে আছে আর কি, আছে, তারা কি করছে, পলিটিক্যাল সায়েন্সে পড়ছে, কিসে পড়ছে সেটাও জানি না। ইনফ্যাক্ট এই ঘটনা আমার ক্ষেত্রে হয়, আমি তো অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করা না, আইটিতে চাকরি করি। সো আমার ওয়াইফ যখন পরিচয় করে দেয়, ও কি করে আসলে আমি আসলে জানি না। ঠিক আছে, সো মামুন ভাইয়ের কাছে যাবো, এই জিনিসটাই একটা, এটা আসলে একটা সোসাইটাল একটা জিনিস না, আমাদের একটা ট্রান্সফরমেশন আছে, আমরা সবাই এআই ইউজ করি, এআই সো ডেমোক্রেটাইজ, সবাই এআই খুব ভালো মতন জানে। সো যেই জিনিসটা নিয়ে আমি একটা প্রেসক্রিপশন চাবো ওনার কাছ থেকে, একটা গাইডেন্স চাবো, যে আমাদের এই ছেলেমেয়েরা যারা আছে, তারা তো আমাদের থেকে সুপার এক্সপার্ট হয়ে যাচ্ছে, আমরা যারা আছি, যাদের একটু বয়স হয়ে গেছে, তারা তো কিভাবে এই ট্রানজিশনটা হবে। মিড ক্যারিয়ারে যারা আছে, তারা তো আবার ইউনিভার্সিটিতে ফেরত যেতে হচ্ছে পড়াশোনা করার জন্য। সেইখানে নলেজ ইকোনমি যেটা আছে, যে ইউনিভার্সিটির থেকে আমরা শিখতেছি, তারপরে আমরা স্কুল থেকে শিখতেছি, আমাদের এই এডুকেশন সিস্টেমটা কিভাবে আমরা কি করতে পারি, আমরা যারা কনজিউমার অফ এডুকেশন সিস্টেম কি করতে পারি, যারা প্রডিউসার অফ এটা, আমাদের যদি একটু 2-4টা প্রেসক্রিপশন উনি দিয়ে দিতে পারেন, আই থিঙ্ক আমাদের সবার জন্য খুব ভালো হেল্পফুল হবে আমাদের এডুকেশন সিস্টেম সম্পর্কে, এবং আমরা কিভাবে এইখান থেকে ফ্রুটফুল কিছু জিনিস নিতে পারি। থ্যাংক ইউ জামান ভাই। আমি রিসেন্টলি কিছু কাজ করছি, সেই কাজের রেসপেক্টে 2 উইকস অ্যাগো আই ওয়াজ ইন টোকিও, এবং সেখানে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি একটা প্রোগ্রাম ছিল। ওয়ার্ল্ড ব্যাংক প্রতি বছর একটা রিপোর্ট বের করে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। এবার রিপোর্টের থিম ছিল এআই ফর ডেভেলপমেন্ট। তো সেখানে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি প্রায় ওয়ার্ল্ডের 40-50টা কান্ট্রি থেকে প্রায় 40-50 জন এক্সপার্টকে একসাথে করছে। টোকিওতে আমরা 2 দিন ওয়ার্কশপ করছি। উদ্দেশ্য ছিল যে কিভাবে এআইয়ের মাধ্যমে পুরো এলএমআইসি কান্ট্রি ডেভেলপমেন্ট করা যায়। সো তখন আমার যে অভিজ্ঞতা থেকে আমি কিছু জিনিস শেয়ার করছি, সেটাই শেয়ার করব। সো আমেরিকাকে আমরা আজকে বলি যে লাইক পাওয়ার হাউস অফ এআই, রাইট? হোয়াই ইট হ্যাপেন্ড? বিকজ তাদের ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং গভর্নমেন্ট, 3টা কম্পোনেন্ট, আপনারা এখানে যারা আছেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, গভর্নমেন্ট, এই 3টা কম্পোনেন্ট হারমোনাইজলি একসাথে কাজ করছে, অ্যান্ড দে বিল্ড ইকোসিস্টেম। বাট আনফর্চুনেটলি বাংলাদেশের মতো কান্ট্রিতে আমাদের আছে একটা ইগো সিস্টেম। সেটা কি? আমি ইউনিভার্সিটি প্রফেসর, আমি মনে করি মুইকন হনুরে, আমি কাউরে পাত্তা দিব না। আবার ইন্ডাস্ট্রিতে মালিক ভাইয়ের মতো যিনি আছে, ওনার কাছে টাইম ইজ মানি। উনি যদি আমার মতো প্রফেসরের কাছে আসে, আমি ওনারে অনেক কথা বলবো, এই বলবো সেই বলবো, দিন শেষে উনি ফ্রাস্ট্রেট হয়ে বলবে যে দূর, বিদেশ থেকে আমি কনসালটেন্ট নিয়ে আসি, $500 বেশি গেলেও আমার টাইম ইজ ইম্পর্টেন্ট, রাইট? আর সরকার তো বিশাল কি জিনিস, এটা বুঝতে পারতেছেন, রাইট? সো আমি ফার্স্ট হ্যান্ডে গত 11 বছর সরকারের সাথে কাজ করছি, ইন্ডাস্ট্রির সাথে কাজ করছি, ইউনিভার্সিটিতে কাজ করছি। সো এটা থেকে আমি রিয়েলাইজ করলাম আমাদের আসলে একটা নাইস ইগো সিস্টেম আছে। সরকার মনে করে সে সব জানে, তার চেয়ে মানে আর সবাই কম জানে।
ইন্ডাস্ট্রি বেচারা বিপদে আছে, সে চিন্তা করে ভাই আমার প্রবলেম আছে, আমার সলিউশন দরকার। আপনি 2 টাকা বেশি নেন, টাইম ইজ ক্রিটিক্যাল, রাইট? সো এই যে একটা সিচুয়েশন, আমরা অনেক ডিজিটাল ডিভাইডের কথা বলছি। আমরা ভবিষ্যতে এই ইকোসিস্টেম যদি পারসিস্ট করি তাহলে এআই ডিভাইড নকিং আওয়ার ডোর। ওকে, সো তাহলে কি করতে হবে? সো আমি ওইখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, শিকাগো ইউনিভার্সিটি সবার সাথে যখন কথা বলতেছিলাম, ওরা আমাকে বলছিল যে তুমি এই সমস্ত সোসাইটাল জিনিস কোত্থেকে নিয়ে আসো। আমি বললাম দেখো, আমার সৌভাগ্য হয়েছে ডিপ রুরাল এরিয়া, কুড়িগ্রামের ওই যে গরিব মহিলাটা, তার সাথে কথা বলে তার প্রবলেম সলভ করার অভিজ্ঞতা আছে। সো আমি বলবো প্রথমে হচ্ছে উই নিড টু ক্রিয়েট নেক্সট জেনারেশন অফ প্রবলেম সলভার। ফরগেট অ্যাবাউট টেকনোলজি, এআই অ্যান্ড এভরিথিং। জাস্ট when a student come from the primary school, high school, college or university, there should be a next generation of problem solver. এখন আমাদের দেশের টিচাররা আমরা কি করি, ছাত্রকে একটা অ্যাসাইনমেন্ট দেই এবং ছাত্র বলে স্যার আমি কোন প্রবলেমটা সলভ করব, তো স্যার আবার প্রবলেমটাও দিয়ে দেয়। আসলে হইতে হবে প্রবলেম ইজ অ্যারাউন্ড ইউ, ইউ ফাইন্ড আউট হোয়াট প্রবলেম ইউ গোয়িং টু সলভ। তুমি ইউনিভার্সিটি থেকে বাসা যাওয়া পর্যন্ত দেখবা প্রত্যেকটা অসঙ্গতি হচ্ছে প্রবলেম, রাইট? যে তোমার যেটা নর্মাল হওয়া উচিত, অ্যাবনর্মালিটি মানে প্রবলেম। রাস্তায় বাস ঠিক মতো দাঁড়ায় না, রাস্তায় বাস লেনে চলে না, দিস ইজ এ প্রবলেম। হাউ ইউ গোয়িং টু সলভ দিস প্রবলেম? সো প্রথম কথা হলো নেক্সট জেনারেশন প্রবলেম সলভার ক্রিয়েট করতে হবে। আওয়ার ইউনিভার্সিটি উই ফেল টু প্রডিউস প্রবলেম সলভার, উই প্রডিউসিং গ্রাজুয়েটস। ভবিষ্যতে 10 বছর পরে শুধু সার্টিফিকেট বিয়ে করার জন্য কাজে লাগবে, আর কোনো কাজ লাগবে না। সরি, আমার কোম্পানিতে ইন্টারমিডিয়েট পাস আছে, he is earning 6-digit salary as a very good Java mid-level engineer. Okay, so আমি কিন্তু আমার কোম্পানিতে I don't see the CGPA, I don't see the degree, I see the skills. ভাই আমি বলি we need কামলা, no আমলা। ওকে, সো এখন যদি আসি আমাদের নেক্সট সোসাইটি, নেক্সট ইকোনমি ডেভেলপমেন্টের জন্য আসলে কি করতে হবে? ওই ইকোসিস্টেমের জি আছে না, ইজিও, ওইটারে কাট করতে হবে সি দিয়ে, তাহলে কি তৈরি হবে? ইকোসিস্টেম। ওকে, তাহলে আমাদের গভর্নমেন্ট তার কাজ হচ্ছে এনেবলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করা ফর দ্য ইউনিভার্সিটি, ফর দ্য একাডেমিয়া অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি। এবং ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়াকে কোহেসিভলি কাজ করতে হবে, না হলে এআই আসলে উইল নক আওয়ার ডোর এবং আমরা অ্যাজ এ ইম্পোর্ট নেশন সব কিছু ইম্পোর্ট করবো। বাট আমি ওটা বিশ্বাস করতে চাই না। সাবিয়ার মতো এই যে নেক্সট জেনারেশন জি এবং আলফা যারা আছে, তারা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবে যে তোমরা পারো নাই। 24-এ দেখাইছে না যে তোমরা পারো নাই, আমরা পারছি। আবারও দেখাবে তোমরা এই দেশকে ডেভেলপ করতে পারো নাই, আমরা পারছি। এখন বাংলাদেশের এই যে ইকোসিস্টেম করতে হলে এআইতে আমাদের 3টা জিনিস খুব আর্জেন্ট, যেটা নিয়ে আমি গত 5 বছর রীতিমতো যুদ্ধই করতেছি, কিন্তু বুঝাতে পারতেছি না। একটা হলো বাংলাদেশ গভর্নমেন্ট নিড টু টেক এআই পলিসি ইমিডিয়েটলি। অলি ভাই আমাকে বলবে ভাই কয়বার আর লিখবো? আমি আর অলি ভাই অনেকবার এআই পলিসি ড্রাফট করছি, ঠিক আছে? সো এআই পলিসি কাল চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে ভাই? আমাকে তো একটা শুরু করতে হবে। এআই পলিসি ইজ এ মাস্ট, এবং পারলে কালকে এআই পলিসি পাবলিশ করতে হবে। নাম্বার 2, এআই স্ট্র্যাটেজি। এআই স্ট্র্যাটেজি মানে হচ্ছে আমি কোন কোন সেক্টরে এআই দিয়ে কি করব এবং কি আউটপুট অ্যাচিভ করব, কি ইম্প্যাক্ট আনবো, কি বিজনেস ইকোনমিক গ্রোথ, ডেভেলপমেন্ট গ্রোথ, সোসাইটাল গ্রোথ করবো, সেটা লাগবে। থার্ড আরেকটা জিনিস, এআই রেগুলেটরি। আমি খুব কনসিয়াসলি বলি এআই ইজ এ হিলার, এআই ইজ এ কিলার। এটার যদি আমি এক্সাম্পল দেই, আমাদের বাসায় ছুরি আছে না, ছুরি দিয়ে কি আপেল কাটলে আপেল খাইলে ভালো লাগে, রাইট? ছুরি দিয়ে কি খারাপ মানুষ খুন করে না? সিমিলারলি আরেকটা জিনিস আছে, ফেন্সিডিল সিরাপ, মনে আছে? যারা সিনিয়র তারা জানে ফেন্সিডিল সিরাপ ছিল কাশির ওষুধ, সেটাকে ড্রাগ বানাই ফেলছিল আমাদের লোকজন, রাইট? তারপরে কি ফেন্সিডিল ব্যান করে দিছে না? সো তার মানে এআই ইজ এ হিলার, এআই ইজ এ কিলার। তার মানে এআইকে যদি রেগুলেট না করা হয়, এআই কিন্তু মিস ইউজ করবে না? এবং এবারের ইলেকশনে এআই উইল বি এ গেম প্লেয়ার। এটা নিয়ে আমি সচেতন করতেছি সবাইকে যে আমাদের ইলেকশনে এআইকে মিস ইউজ করে এক প্রার্থীকে উঠাবে, আরেক প্রার্থীকে ডাউন করবে। সো আমাদেরকে সচেতন হইতে হবে। তার মানে 3টা জিনিস, 3টা প্রেসক্রিপশন আমি যদি বলি গভর্নমেন্টের জন্য: এআই পলিসি, এআই স্ট্র্যাটেজি, এআই রেগুলেটরি। রিসেন্টলি একটা কাজ শেষ করলাম ইউনাইটেড নেশনস টেকনোলজি ব্যাংকের সাথে, যে বাংলাদেশ এআই এবং 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কি অবস্থায় আছে, কি করতে হবে, কি করলে কি হবে।
সো আমার সৌভাগ্য এটা কাজ করার। এখানে আমি কাজ করছি 5টা প্রায়োরিটি সেক্টর ডিফাইন করছি: এগ্রিকালচার, ফুড সিকিউরিটি, এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, হেলথ অ্যান্ড ওয়েলবিং, পাবলিক সার্ভিস, আর হচ্ছে যে এনার্জি, ক্লাইমেট অ্যান্ড লাইক এনভায়রনমেন্ট। এই 5টা সেক্টরে যদি আমরা এআই ইউজ করে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম যদি আমরা ইনিশিয়েটিভ নিতে পারি এবং আমাদের যে ইয়ুথ আছে তাদেরকে কাজে লাগাইতে পারি, বাংলাদেশ উইল বি এ এআই এক্সপোর্ট অ্যান্ড ইনোভেশন হাব। কিভাবে? আমি জাস্ট লাস্ট আরেকটা জিনিস বলি। আমাদের এই মুহূর্তে গার্মেন্টস হচ্ছে আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় সেক্টর, বলা হয় মোর দ্যান 80% এক্সপোর্ট, রাইট? আমরা গত 40 বছরে সেকেন্ড আরেকটা অপশন খুঁজে পাই নাই, ভেরি আনফর্চুনেট, ঠিক না? সো আমাদের কি আছে? আমাদের 50 লক্ষ থেকে 1 কোটি ইয়ুথ আছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সব জায়গায় পড়াশোনা করে না। সো এদের কি আছে? ব্রেন আছে। সো গার্মেন্টসে আমরা যখন এক্সপোর্ট করি, পার আওয়ার আমাদেরকে $2 বেশি কিন্তু দেয় না। একটু আগে ওয়ালি ভাই বলছে $250 পার আওয়ার, রাইট? গার্মেন্টসে দেয় $2। 2030 সালে গ্লোবালি এআই মার্কেট হচ্ছে $15 ট্রিলিয়ন। আমি আবার রিপিট করি, $15 ট্রিলিয়ন। আমরা যদি আমাদের এই 50 লক্ষ ইউথ, ওনারা বলছে মিলিয়ন এক্স, রাইট? 1 মিলিয়নকেও যদি আমরা এআইতে ট্রেন করতে পারি, কেউ অ্যাডভান্স এআই ইঞ্জিনিয়ার হবে, কেউ বেসিক এআই ইঞ্জিনিয়ার হবে, ডাটা কিউরেশন করবে, এদেরকে যদি ট্রেন করতে পারি, ওই $15 ট্রিলিয়ন 1% যদি আমরা গ্র্যাব করতে পারি, তাহলে $150 বিলিয়ন। গার্মেন্টসে আমাদের এক্সপোর্ট হলো $40 বিলিয়ন। এআই কত দিতে পারে আমাদেরকে? $150 বিলিয়ন। তাহলে এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। এখন থেকে যদি আমরা ভেরি স্ট্রাকচার, নক হাই পান্ডা বিল্ডিং বানানো, ওই সমস্ত জামালাতে না গিয়ে ভেরি ইন্টেলেকচুয়ালি যদি ডিজাইন করি, বাংলাদেশ ক্যান প্রডিউস অর লাইক আর্ন $150 বিলিয়ন, লাইক 1% অফ দ্য এআই মার্কেট। সো এটার জন্য গভর্নমেন্টকে, একাডেমিয়াকে, ইন্ডাস্ট্রিকে একসাথে কাজ করতে হবে। সো আমি মনে করি আমাদের এখনো সময় শেষ হয়ে যায় না, সময় এখনো আছে। আমরা আশা করতেছি যে 2026-এ আমরা অ্যাটলিস্ট বাংলাদেশকে এইভাবে করতে পারবো যে আমরা ইম্পোর্ট নেশন থেকে কিছুটা এক্সপোর্ট নেশনের দিকে যাইতে পারবো। এবং আলহামদুলিল্লাহ আমি যেটা বলি সেটা করার চেষ্টা করি। আমি আমার টেকনোলজি এআই ইন হেলথ কেয়ার বাংলাদেশে ইমপ্লিমেন্ট করছি, ইন্ডিয়া এবং পাকিস্তানে এক্সপোর্ট করছি, আরও কথাবার্তা চলতেছে। সো আমাদের এরকম প্রায় 1,000, 10,000, 1 লাখ, 1 মিলিয়ন ইনোভেটর লাগবে, যার মাধ্যমে বাংলাদেশ রিব্র্যান্ডেড অ্যাজ এ ইনোভেটিভ নেশন, এক্সপোর্ট নেশন ইন দ্য এরা অফ এআই। থ্যাংক ইউ সো মাচ। মামুন ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছুই জেনে গেলাম। আমার কাছে সবচেয়ে যেটা পছন্দ হয়েছে, ইগো থেকে ইকোতে যদি কনভার্ট করতে পারি, আমার মনে হয় অনেক কিছু আমরা খুব সহজে করে ফেলতে পারবো। কারণ অনেক সময় আমরা অনেক কিছু করি, আমার মনে হয় যে আমি অনেক কিছু জানি, পরে দেখা গেল যে আমি কাজ শুরু করলাম, যে আমার সবচেয়ে খারাপ স্টুডেন্ট মনে করছিলাম তার থেকেই আমি অনেক কিছু শিখে ফেলছি। সো উইথ দ্যাট আমি একটু অলির কাছে যাব, এবং এগেইন আমরা যেহেতু অনেক কিছু নিয়ে কথা বলতেছি, অলি কিন্তু ভেরি আর্লি অ্যাডপ্টার অফ এআই। আমার মনে হয় এখানে অনেকেই তার সাথে কাজ করছে, এখানে অনেকেই তাকে খুব ভালো মতো চিনে, আমিও তারা অনেক দিন যাবত চিনি। সো আমরা অলির কাছ থেকে আমরা শুনবো যে আমি যদি এআই অ্যাডপ্ট করি, হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল অ্যান্ড পসিবিলিটিস আমাদের জন্য, এবং যেই পর্যায়ে আসি, হোয়াট এভার দ্য থিংস দ্যাট উই হ্যাভ, যেগুলো নাই সেগুলো নাই, যেটা আছে সেটা আছে, আমাদের সোসাইটাল ইম্প্যাক্ট এবং আমাদের ইকোনমিক ইম্প্যাক্টটা কী ধরনের হতে পারে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি না প্রাইমারিলি বাচ্চারা তোমাদেরকে টার্গেট করে কথা বলছি। আচ্ছা, আমি জাস্ট খুব রিকোয়েস্ট করবো তোমাদের কয়েকটা পরিষ্কার ধারণা নিয়ে প্লিজ রুম থেকে বের হয়েও। এখনও কিন্তু এআই কতটা আর্লি স্টেজে আছে জানো? নোকিয়া 3310 যেটা ছিল, তুমি এখনকার লেটেস্ট মডেলগুলোকেও এর থেকে ভালো ভেবো না। নোকিয়া 3310 যখন ছিল, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন কিন্তু সবাই খুব ফ্যাসিনেটেড ছিলাম, বুঝছো, অনেক। সো এখনকারগুলো না আসলে এতটাই আর্লি স্টেজে, এখন আসলে এআই এর আইফোন হয়নি, এখন এআই এর অ্যান্ড্রয়েড হয়নি। তোমরা এগুলো কতগুলো সাইন দেখে বুঝবা। একটা নাম্বার সাইন হচ্ছে কি, দেখবা খুব র্যাপিড ইটারেশনের ডেভেলপমেন্ট হচ্ছে। আজকে রাত্রেবেলা মাইক্রোসফট তোমার অপ্ট মাইন্ড দিয়েছে, হ্যাঁ, স্মল ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য কীভাবে অপটিমাইজ করতে হবে। কয়েকদিন আগে দেখো ক্লড কি দিয়েছে, কোওয়ার্ক দিয়েছে, যাতে তুমি তোমার ফোল্ডার সব কিছু মিলে হচ্ছে কাজ করতে। দেখবা কন্টিনিউয়াসলি হচ্ছে প্রচুর ইটারেশন হচ্ছে। এখনও না মাইক্রোসফট এক্সেলের মতো, ওয়ার্ডের মতো একটা জায়গায় থিতু হয়নি যে এইটা শিখলেই হয়ে যাচ্ছে, আমি যদি এক্সেল শিখি আই এম সোল্ড। সেকেন্ড সাইনটা হচ্ছে কি, দেখবা এখনও কোনো হাউস তোমার হচ্ছে এককভাবে আসলে কম্পিটিং এজ নেয় না। সে ধরো পিথাগোরাসের যখন থিওরি আসলে, নিউটনের যখন যেই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস
কোনোটাই আসলে আলটিমেটলি সবগুলো কোয়েশ্চেনের সলিউশন দেয় না, নট ইভেন আইনস্টাইনের থিওরিগুলো দে আর এক্সপেক্টেড না, বাট যেটা হয় ওগুলো অনেক সেমিনাল ইফেক্ট রাখে। দেখবা এআইতে এখনও, বুঝছো, খুব আর্লি স্টেজে, এখনও জিওগ্রাফিক লোকেশনটা ম্যাটারই করে না। তুমি যদি একসাথে খুব ভালো কিছু ব্রেন ইউকেতে আনো, ডিপ মাইন্ড হতে পারে, একসাথে কিছু ভালো ব্রেন তুমি ফ্রান্সে নিয়ে আসো, অ্যান্থ্রোপিক হতে পারে। অনেক লোকজন হয়তো জানেই না যে অ্যান্থ্রোপিক একটা ফ্রান্সের ব্র্যান্ড, হয়তো বেশিরভাগ লোকজন ভাববে যে সবই হয়তো আমেরিকা হচ্ছে বা চীনে হচ্ছে। তোমরা ইউনিভার্সিটি বেশি, তোমার এখানেই যদি তোমরা 2 জন 4 জন 3 জন আসলে একসাথে হও এবং একটু লেগে থাকো, যে কোনো একটা এরকম ফাউন্ডেশনাল প্রবলেমসগুলো নিয়ে যদি কাজ করো, 2 থেকে 3 বছর বা ধরো আরও কমও হতে পারে, তুমি যেই অ্যালগোরিদমটা বা আন্ডারলাইং ম্যাথমেটিক্সটা আবিষ্কার করবা, তোমার ওটা আসলে অ্যান্থ্রোপিক কিনবে কয়েক লাখ ডলার দিয়ে, তোমার ওটা আসলে ওপেন এআই কিনবে, তোমার উপর ওটার ধরো এখন কি নিয়ে ইস্যু হচ্ছে। So আমি একটু সাপ্লাই সেটটার কথা আগে বলতেছি, হ্যাঁ ইঞ্জিনিয়ার্সরা ওরা যেগুলো নিয়ে চিন্তা করতে পারে, ধরো এখন এআই কি নিয়ে স্ট্রাগল করতেছে, মেমোরাইজেশন নিয়ে স্ট্রাগল করতেছে। হ্যাঁ, এআইকে তোমার স্বপ্ন দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা ঘুমাইলে কি হয়, খুব ইম্পর্টেন্ট একটা পারপাস সার্ভ হয়, আমি অপ্রয়োজনীয় জিনিস ভুলে যাই, জরুরি জিনিসগুলো মেমোরি আরও গাঢ় হয়। সো এআইতে আসলে কীভাবে করা যায়, দেখবা এআই না যে মেমোরাইজেশনটাও আসলে করে না। তোমার আদালতে যত কপিরাইট নিয়ে মামলা হয়, লয়াররা, বড় বড় কোম্পানিগুলো কিন্তু প্রচুর মিথ্যা কথা বলে, এটা কিন্তু জাস্ট মাথায় রেখো। বিগ টেকগুলো, গুগল, অ্যামাজন, ওপেন, এভরিবডি, ওরা তোমাকে ওর মার্কেটিংয়ের জন্য যেটা সুবিধা, পয়েন্ট ব্ল্যাঙ্ক মিথ্যা বলবে। ইটস জাস্ট নট ইলন মাস্ক অর ট্রাম্প, এভরিবডি ডাজ। সো আই মিন বিগ টেকগুলো গ্রিডি। তো ওরা তোমার ওই যে বলে যে আসলে এআই কোনো কিছু স্টোর করে না, আসলে শিখে। আসলে তুমি যদি রাইট প্রম্পট করো, দেখবো ওর পুরো এন্টায়ার বইগুলো সমস্ত আসলে ঠিক স্টোর করে রাখছে। তোমার একের পর এক রিসার্চ পেপার বের হচ্ছে, তুমি জাস্ট রাইট প্রম্পটিং করতে হবে, বারবার বারবার দিতে হবে, এন্টায়ার হ্যারি পটার বইটাই বের হয়ে আসতেছে, এন্টায়ার জেকে রোলিংয়ের সমস্ত কাজগুলো বের হচ্ছে। বিকজ আসলে এখনও এআই যেটা কাজ করে, তোমার ওই কপি করে 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 দেখে দেয়। সো তুমি যদি আসলে ওইখানে যেতে পারো, ওইটার যদি ওই ম্যাথটা যদি সলভ করতে পারো, এটা হচ্ছে আমি জাস্ট বলতেছি যে এআই এর এখনও তোমার পিথাগোরাস হওয়ার সুবিধা আছে, বুঝছো। আবার অন্য দিক থেকে আমি যদি ডিমান্ড সাইডে বলি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিব। আমরা চারপাশে গাড়ি দেখি না প্রচুর, সাইদ ভাই, আমি জানি না আপনারা জানেন কি না, গাড়ির কিন্তু এই ওয়াইড স্কেল অ্যাডপশন আসতে 140 বছর লাগছে। তোমার ফার্স্ট গাড়িগুলো যখন আসছে না 1770, এবং ফাংশনাল গাড়ি কিন্তু মানুষজন কিন্তু ওয়েলদিরা একাধিক গাড়ি কিন্তু, এরপরে তোমার 1800 অনেক অনেক কিছু হয়েছে, তোমার মার্সিডিস বেঞ্জ, এই তোমার অনেক অটো, অনেক অনেক ইনভেনশন, এত কিছুর পরেও পুরো পৃথিবীতে 110 বছর এরকম পরেও মাত্র 1700টা গাড়ি বিক্রি হয়েছিল। মার্সিডিস বেঞ্জের ওই বেঞ্জের পেটেন্টের পরেও মাত্র 35,000 গাড়ি বের হয়েছে। 1908 সালে ফোর্ড যখন প্রথম তোমার ওই যে মডেল টিটা বের করলো, এবং ওরা একটা ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করছিল, তোমার ওই যে প্রাইসিংটা, হ্যাঁ $2000 ছিল রাফলি তখন গাড়ি, ওরা $850 দিয়েছিল। 12 বছর পর বছরে মিলিয়ন্স বিক্রি হতো। 1915 সালে পুরো আমেরিকার মাত্র 10%-এর মতো মানুষজনের তোমার গাড়ি ছিল, 15 বছরে 60% মানুষ হচ্ছে গাড়ি ওন করে। সো এখনও এআই এর মডেল টি হওয়ার সুযোগ আছে। এখন ফোর্ডের মডেল টিটা কিন্তু বেস্ট গাড়ি ছিল না, ওইটা ছিল একটা বেস্ট সিস্টেম, পুরো সাপ্লাই চেন, ডিস্ট্রিবিউশন, অপারেশনস। ভাইয়া একটু আগে সাইদ ভাই যেগুলো বললেন, ওই সব কিছুকে সুন্দর করে নিয়ে এসে মানুষজনের যেটা দরকার প্রেস্টিজ না, মানুষজনের একটা প্র্যাকটিক্যাল পারপাস গাড়ি দরকার, সহজে ঠিক করা যাবে, মডিউলার, ওরকম করছে। সো আমি জাস্ট তোমাদেরকে বলবো কি, তোমরা যদি এই ধরনের অপরচুনিটিসগুলো নিও, সাইদ ভাইকে বেরোতে দিও না। সাইদ ভাই, তোমরা এখন যারা বুঝছো না, আমি মালিক ভাইকে, আমরা তো আইবিয়াতে অভ্যাস, তো সাইদ ভাই হচ্ছে আমাদের মিশাপাড়ার হাজব্যান্ড। সো আমি তো এখন চট করে ওনাকে মালিক ভাই বলছি না। সো সাইদ ভাইকে বেরোতে দিও না, তোমরা যেটা করো, সাইদ ভাই একটা টাইম নাও, 5-6 জন ধরে, স্যার আপনি অনেক বিজি, স্যার বলো ভাইয়া বলো যেটা, আমাদেরকে একটা টাইম দেন, আপনি শুক্রবার হোক, বুধবার হোক, ফেব্রুয়ারিতে হোক, আমরা একটু আসবো। এসে সাইদ ভাইয়ের কাছ থেকে বসো, ওনার কাছ থেকে প্রবলেম না, জানো এটি তোমাদের করা দরকার। আমরা বিএসআরএমে গেছি, বিএসআরএমের এমডি আমাদেরকে ডাকছেন, তো ওনার ফ্যাক্টরি ঘুরে দেখলাম, দেখি এআই এর একটা ছোট্ট অপটিমাইজেশন, তোমাদের ভুড়ি ভুড়ি এক্সাম্পলস, ছোট্ট একটা অপটিমাইজেশন ওনার প্রতিদিন, ওনার একটা প্ল্যান্টে, মিশরা প্ল্যান্টে প্রতিদিন 25 লাখ থেকে 50 লাখ টাকা ইলেকট্রিসিটি সেভ হতে পারে। ওনাদের মাসে বিল হয় তোমার 125 কোটি টাকা, 150 কোটি টাকা এরকম। তো ইলেকট্রিসিটি যখন জেনারেট করে, ওই যেই মানুষগুলো করে, ওরা না ওই গ্যাসগুলো ছাড়ে, প্রোডাকশনের সাথে ওরকম রিয়েল টাইম সিঙ্ক করে না, হিউম্যানলি পসিবল না। এআই দিয়ে তুমি একটা সহজ মডেলে, একদম সিএনএন দিয়ে বেসিক মডেলে, জিপিও লাগবে না, দিয়ে ওটা তুমি ইম্যাজিন করতে পারছো। আমি যেটা বলতেছি সাইদ ভাইকে, সরি তখন আমির ভাইকে বললাম, এমডি আমরা আপনাদের আর কি কি করতে পারি, ভাই এক গাদা প্রবলেম বললেন। ওনার এমবেজলমেন্ট, ওনার লোহা কোথায় যায়, যাওয়ার আগে ওনার ঠিকটা ধরতে হবে। সো এরকম তোমরা একটু সাইদ ভাইয়ের সাথে বসো, যে ভাইয়া এরকম আমাদেরকে শেয়ার করেন, স্যার আমাদের বলেন, তারপর তোমরা নিজেদের মধ্যে করে বসো, যে আচ্ছা আমরা এটা করবো কি না, কোনটা ইন্টারেস্টিং লাগতেছে, কী করা দরকার। সো আমি জাস্ট বলবো, হ্যাঁ এখন চারপাশে না আসলে এগুলো সব ছড়াছড়ি, আমরা যদি একটু যদি শেল থেকে বের হই, একটু যদি অর্গানাইজেশনগুলোর সাথে কথা বলে, অনেক বুদ্ধি পাবো।
থ্যাংক ইউ অলি, খুবই প্রেসক্রিপটিভ, মানে মানে এক্সট্রিমলি প্রেসক্রিপটিভ একটা গাইডেন্স দিল। এবং আমি জানি যে আমাদের ইউনিভার্সিটিগুলো ইনোভেশন ইনকিউবেশন সেন্টার, যেটা ইউআইইউ থেকে শুনছি, এরকম আরও আমাদের 159টা ইউনিভার্সিটি আছে, সবগুলোতে যদি একটা হয় যেখানে একটা হাব এরিয়া, নিউট্রাল এরিয়া, কারণ আমাদের অনেকগুলো লার্জ অর্গানাইজেশন ভেরি স্ট্রাকচার, ইভেন স্মল অর্গানাইজেশন ভেরি স্ট্রাকচার, কারণ তাদের রিক্রুটিং প্রসেসের মধ্যে কিছু জিনিস আছে চেকবক্স ছাড়া কিন্তু তারা হায়ার করতে পারে না। কিন্তু ইনোভেশন ইনকিউবেশন সেন্টার আর&ডির জন্য কিন্তু তাদের দেখা যায় অনেক লিনিয়েন্সি আছে। সো ওই টাইপের একটা জায়গাতে যদি আমরা মিট করতে পারি, আমরা কেন গভর্নমেন্টের জন্য ওয়েট করতে হবে না? পৃথিবীর কোন দেশ গভর্নমেন্টের জন্য ওয়েট করে আসলে ট্রান্সফর্ম বা অ্যাকচুয়াল ডিসরাপটিভ ইনোভেশন হয়েছে? কোনো দেশেই না। আমি তো আমেরিকাতে দেখছি আমাজনের এগেনস্টে, আমি একসময় ছিলাম, আমরা একটা কথা বলতাম যে আমাজন তো সরকার সব হেল্প করে। তারপরে যখন আমাজনে ঢুকলাম, ঢোকার পরে যেটা দেখলাম, প্রতিদিন এভরি ডে একটা জিনিস সবার জানা থাকে, প্রতিদিন 1000টা নতুন 1000+ নতুন লসুট হয় আমাজনের এগেনস্টে, সরকার করের বেশিরভাগ। তার মানে বাংলাদেশে আমরা বলি সরকার কাজ করতে দেয় না, ওইখানে কাজ কইরা আগায় গেছে, তারপরে তাদেরকে আবার এটা এটা আমাজনের এগেনস্টে না, মাইক্রোসফটের এগেনস্টে আছে। এবং ওদের 25,000 লয়ার খালি এই কাজই করে, 25,000 লয়ার এই কাজটাই করে। সো আমরা কারোর জন্য ওয়েট করার দরকার নাই। আমরা সাবিয়াকে নিয়ে আসছি, কিন্তু আমি নিয়ে আসি নাই, অফকোর্স শি কেম অন হার ওন, মানে তার নিজেরই বুদ্ধিতে আসছে। সে কিন্তু একদম ন্যাচারালি সবার সাথে কম্পিট করে চ্যাম্পিয়ন হয়েছে। তার মানে কি, এখানে অনেক সিনিয়ররা ছিল, কোম্পানি থেকেও আসছে, আমাদের এমন না যে শুধু স্টুডেন্টরা ছিল, এবং ইউনিভার্সিটি স্টুডেন্টরা ছিল, মাস্টার্স থেকে ছিল, তারপরে কলেজ স্টুডেন্টরা ছিল, হাই স্কুলে ছিল। কিন্তু ওয়ার শি কেম ফ্রম ইজ ট্রিমেন্ডাসলি ডিফারেন্ট। আমি তো সুপার ইমপ্রেস ছিলাম, সে যখন কথা বলছে, কি স্মুথ ইংরেজিতে কথা বলছে, আমি অনেক প্রফেশনাল কোম্পানিকে পিচ করতে দেখি নাই এইভাবে। So that was unbelievable. So we have people like Sabia and others. Of course, she's one example, but I think there is a lot more there. আমি একটু রাকিব ভাইয়ের কাছে যাব, কারণ আমাদের সময় প্রায় শেষ। তারপরে আমরা সবার কাছ থেকে এক লাইন জিনিস শোনার চেষ্টা করব, দেখি ওইটা করা যায় কিনা। তবে প্রেসক্রিপশনটাগুলো কিন্তু অ্যামেজিং প্রেসক্রিপশন ছিল, এভরি সিঙ্গেল পার্সন। সো রাকিব ভাই তো অথর, হি ইজ টাচিং এ লট অফ পিপল ফ্রম ওয়ান আইটেম। আমি বলবো যে এমনভাবে কিছু বলা যে জিনিসগুলো আসলে আমাদের লাইফটা চেঞ্জ করে দিবে, যেটা ট্রেডিশনালি আমরা চিন্তা করি। কারণ উনি বলছেন না, যখন আর্মির থেকে যখন উনি ঢুকছেন বিটিআরসিতে, তখন ওনার কাছে ডেটা থ্রো করছে। সো হি সলভ দ্যাট প্রবলেম অ্যান্ড ইট চেঞ্জড হিম। লাইক হোয়াট ইজ দ্যাট চেঞ্জ মেকানিজমটা আমরা কিভাবে করতে পারি, যার মাধ্যমে আমাদের এআই অ্যাডপশনটা, কারণ আমরা তো ইউনিভার্সালি শুনছি যে এআই যদি করি আমার এডিশনাল 150-100 বিলিয়ন ডলার প্লাস জিডিপিতে আমি কন্ট্রিবিউট করতে পারবো, আমার পার্সোনাল আর্নিং, জিডিপিতে হয়তো আরও অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবো, পার্সোনাল আর্নিংটাতে আমি যেতে পারতেছি, এবং দের ইজ সো মেনি আদার থিংস। সো হোয়াট উড বি লাইক চেঞ্জ অ্যাডপশন ফর চেঞ্জ সো দ্যাট উই ক্যান গেট এআই অ্যাডপ্টেড? এইটা আমরা রাকিবের কাছে যাই, মেবি হয়তো ওনার পরের বইটাও এইভাবে হয়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি 4 বছর ইন্ডাস্ট্রিতে এসেছি, তো আমি লিঙ্কট্রিতে জয়েন করেছি। তো আমাদের এখানে 1250 এমপ্লয়। তো আমরা আসলে এআই নিয়ে অনেক কাজ করছি। আর এর পাশাপাশি আমি যেহেতু 30 বছর সরকারে ছিলাম, একটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে এই যে 24-এ যে গণ অভ্যুত্থান, এখানে এটা কিন্তু পুরোপুরি বৈষম্যর উপরে কিন্তু এসছে। তার মানে যে বৈষম্য ছিল, মানে আমাদের কাজের যে বৈষম্যটা, তার জন্যই কিন্তু এটা এসছে। তার মানে হচ্ছে গিয়ে আমাদের দেশে সরকার যেভাবে অপারেট করছে, আপনি দেখেন যে আমরা যেভাবে ট্যাক্স দিচ্ছি বা আপনারা যেভাবে আপনাদের লাইফ লিড করছেন, সব কিছু কিন্তু বাড়ছে। আপনার বাড়ি ভাড়া বাড়ছে, আপনার গ্যাস ভাড়া বাড়ছে, আপনার ইলেকট্রিসিটি বিল বাড়ছে, আপনার মানে আপনার সব খাদ্যদ্রব্যের সব কিছু দাম বাড়ছে। এটা বাড়ছে কারণ হচ্ছে কি, আমার গভর্নমেন্টের অপারেটিং কস্ট বেশি। গভর্নমেন্টের অপারেটিং কস্ট যদি যখন বেশি হবে, তখন কিন্তু সব কিছু এরকম বাড়বে, তখন গভর্নমেন্টের অপারেটিং কস্ট কমাতে হবে। হাউ ডু ইউ ডু দ্যাট? ইউজিং এআই। আপনি দেখেন জোহরান মামদানির কথা বলেন, জোহরান মামদানি তার কিওয়ার্ড হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, তারপর হচ্ছে হাউস রেন্ট ফ্রিজ করা, এটা করা সেটা করা। হাউ ডাজ ইট ডু দ্যাট? হি ইজ ইউজিং এআই, বিকজ উনি কিন্তু সামনে কিন্তু এটা বলছেন না, সে কিন্তু হিউম্যানের ইস্যুগুলো সামনে নিয়ে আসছেন, কিন্তু ব্যাক এন্ডে এভরিথিং ইজ অন এআই। আমার কথা হচ্ছে যে আজকে আমি যেহেতু সরকারে 30 বছর ছিলাম, আমি বলতে পারি যে সরকারের যে কস্ট কমানোর জন্য সবচেয়ে প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে বর্তমান যে আমরা ট্যাক্স যে ইয়েটা আছে, সেটা কিন্তু একটা বড় সমস্যা। সেটা আমাদেরকে আবার ওভারহলিং করতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের কি এআইকে এমব্রেস করতে হবে।
আমরা সবাই কিন্তু ইন্ডাস্ট্রিতে কথা বলছেন, কিন্তু সরকারি যেহেতু আমি 30 বছর ছিলাম, আমি বলছি যে সরকারের কস্ট কমানোর জন্য এআই ব্যবহার করতে হবে। আর আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা মানি অথবা না মানি, আর 4 বছর পরে, আর 4 থেকে 5 বছর পরে আমি আপনাদেরকে বলতে পারি প্রায় 30% জব কাট হবে। এটা আমাদেরকে মানতে হবে। তার মানে কি, যদি 30 থেকে 40% যদি জব কাট হয়, তার মানে হচ্ছে কি রাষ্ট্রকে তখন সর্বজনীন ন্যূনতম ভাতায় যেতে হবে, মাস্ট। একটা মানুষ, তাকে তো আপনার ন্যূনতম ফিড দিয়ে বাঁচায় রাখতে হবে নাকি? ধরা যাক আমার বইয়ে আমি একটা বই লিখেছিলাম, সেটা হচ্ছে গিয়ে মানে কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র 2020 সালে। আমি কিন্তু ওখানে দেখিয়েছি যে একটা মানুষ কত টাকা হলে, মিনিমাম কত টাকা হলে সে চলতে পারে, রাষ্ট্র সেই টাকাটা দিবে। আপনি দেখেন যে উন্নত বিশ্বগুলো, সব বিশ্ব কিন্তু তারা সর্বজনীন ন্যূনতম ভাতায় হাঁটতেছে। তাদের হেলথ কেয়ার ফ্রি, তাদের এটা ফ্রি, ওইটা ফ্রি, এটা ফ্রি। জোহরন মামদানি বলছে তাদের বাস রেন্ট ফ্রি, বাসে যাওয়া আসা ফ্রি। তার মানে হচ্ছে কি, ওয়াই দে আর ডুইং ইট? বিকজ একটাই জিনিস, যে আসলে রাষ্ট্রকে আরও এফিসিয়েন্ট হইতে হবে। মানে একটা রাষ্ট্র কীভাবে এফিসিয়েন্ট হইতে পারে উইদাউট ইউজিং এআই? আপনারা জাস্ট এটা চিন্তা করুন। আর থার্ড পয়েন্ট হচ্ছে যে রাষ্ট্র যদি এআই ব্যবহার করতে না চায়, তাহলে কী হবে? আর একটা উদ্বোধন হবে। মানে পয়েন্ট হচ্ছে এই জায়গাটাতে, যে আসলে যেই বৈষম্যর দেশ আসলে এই 24-এর উদ্বোধন হয়েছে, সেই বৈষম্য কিন্তু আপনাকে এআই দিয়ে এটাকে সলভ করতে হবে। এটা ছাড়া গতি নাই। সেই জন্য জব কার্ড, এটা সেটা, এই জন্য সর্বজনীন ন্যূনতম ভাতা যে ব্যাপারটা হচ্ছে, যে আমাদেরকে ন্যূনতম ধরা যাক 18,000 টাকা পার হাউস হোল্ড, 18,000 টাকা দিতে হবে। তারপরে সে যেখানে চাকরি করুক, না চাকরি করুক, সে কী করুক না করুক, লেট হিম বি অন হিম। কিন্তু যে জিনিসটা আমরা এখন মিস করতেছি, সেটা হচ্ছে যে আমরা এই এআইকে আমরা এখনও এমব্রেস করতে পারছি না। এআইকে এমব্রেস করতে পারতে হবে। এখন এআইকে আমার কোম্পানি, আমরা এমব্রেস করে ফেলবো, আমরা কিন্তু কোম্পানিতে এআই এমব্রেস করে আমাদেরকে করতে হবে। কিন্তু সরকার যদি এমব্রেস না করে, তাহলে কিন্তু সবাই এফেক্টেড, আমরা সবাই এফেক্টেড। আমাদের সব কিছুর দাম বাড়তেই থাকবে। এবং এটা নিয়ে কিন্তু আমি একটা ফানি টাইপ 10টা বই লেখার পর 11তম বই লিখছি। আমার একটা নোভেল লিখেছি, সেটা হচ্ছে কল্যাণী 2.0। প্লিজ, এই 3টা চ্যাপ্টার ফ্রিতে দেওয়া আছে, ইউ ডোন্ট হ্যাভ টু বাই ইট। কল্যাণী 2.0, জাস্ট সি কিভাবে এআই একটা দেশ চালাতে পারে, জাস্ট সি। পয়েন্ট হচ্ছে যে অফকোর্স আমি রাষ্ট্রের দুটো জায়গা ছিলাম, ডেটা ড্রিভেন জায়গা ছিলাম। একটা হচ্ছে কি বিটিআরসি, আর একটা যেটা হচ্ছে কি মাত্র অধুনালপ্ত, আমি বলবো যে যেটা মাত্র এনটিএমসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। আমি দুটো ডেটা ড্রিভেন জায়গায় আমি কাজ করেছি, অ্যান্ড আই হ্যাভ সিন হাউ দ্য গভর্নমেন্ট ফাংশনস, আই হ্যাভ সিন ইট। অ্যান্ড আমরা সেটাই বলছি যে যদি আমাদের রাষ্ট্র পর্যায়ে যদি আমরা এআই না ব্যবহার করি, তাহলে কিন্তু আরেকটা জিনিস ঘটবে। সেই জন্য বলছি যে এই যে বৈষম্য, আমাদের মধ্যে বৈষম্য কমাতে হবে। এবং সবচেয়ে বড় জিনিসটা যে আমরা এআই ব্যবহার করব সুবিধা বঞ্চিত মানুষগুলোকে টার্গেট করার জন্য, যাতে তাদেরকে আমরা তুলে নিয়ে আসতে পারি। আমরা একটা কথা বলি যে নেগেটিভ ট্যাক্সটা কি? সেটা হচ্ছে কি, ধরা যাক যারা আমরা সামর্থ্য আছে তা আমরা ট্যাক্স দিব, কিন্তু যাদের সামর্থ্য নাই, যারা ধরা যাক আমরা ট্যাক্সের যে বারটা আছে 4 লাখ কত টাকা, 4 লাখ সামথিং। তার মানে একটা মানুষ যদি 4 লাখ টাকার কম আয় করে, যত টাকা কম আয় করবে তত টাকা রাষ্ট্র তাকে ফেরত দিবে। ফেয়ার ডিল? কারণ এটি, অ্যান্ড দিস ক্যান বি ডান উইথ ইউজিং এআই। বিকজ আমাদের প্রচুর, যেমন ফার্মিং থেকে শুরু করে গ্লোবাল ফার্মিং বা এটা সেটা, ওখানে কোনো মানুষ আর চাষাবাস করবে না, সব হচ্ছে কি এআই দিয়ে চলবে। তারপর হচ্ছে গিয়ে আপনার সাগরের মধ্যে মানে ফার্মিং সব কিছু এআই দিয়ে করা সম্ভব। মানুষকে আসলে ছেড়ে দিতে হবে, মানুষকে ওই রেগুলার ডে টু ডে যে আমরা যে প্রতিদিন অফিসে যে এভরিডে যে কাজগুলো করি, যেগুলো আমরা বলি যে রিপিটেটিভ জব, হিউম্যান ইজ নট বিল্ড ফর রিপিটেটিভ জব। এইটা হচ্ছে প্রথম কথা। এই জন্য আমার কোম্পানিতে আমি কিন্তু করছি যে আমি যেমন আমার টিমেল এগুলো কিন্তু ইদানিং আমি আর খুব একটা টিমেল দেখি না, ইমেল রেসপন্সও করি না। কারণ কি, অল আর বিন ডান থ্রু এআই। তখন আপনি বলতে পারেন যে তাহলে তো আপনার কোম্পানিতে চাকরি নাই।
অফকোর্স নাই, বিকজ দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু গো আপ। আমাদের থট প্রসেসটা আমরা ডেইলি জবে আমরা রাখতে পারবো না। হিউম্যান আর বিল্ড ফর সামথিং এলস, হিউম্যানস আর নট বিল্ড ফর এভরিডে জব, যেটা হচ্ছে কি আমাদের প্রতিদিন একই করতে হয়। অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ অল নিড টু লার্ন দ্য ইউজ অফ এআই, নট হাউ দ্য এআই ওয়াজ মেড। ইউ হ্যাভ টু বি এবল টু ইউজ দ্য এআই ফর ইউর ওন গুড। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা এখন এআই নিয়ে কাজ করি, আমরা একটা কথা সবসময় বলি যে মানুষ এআই মানুষকে রিপ্লেস করবে না। এটা সবসময় বলে যে না, এআই ইজ রিপ্লেস হিউম্যান। নো, এআই উইল রিপ্লেস দোজ হিউম্যান who does not understand or use AI. So this is the first thing, that this is the thing, that AI will not replace human. AI will replace those human who does not understand AI. Thank you so much. আমি সবাইকে 1 মিনিট করে সময় দিব, আমাদের সময় প্রায় শেষ। বাট আমরা কিন্তু প্রত্যেকের কাছ থেকে এত ইম্পর্টেন্ট কথাগুলো শুনছি। আমরা একটা রিপোর্টিয়ার থাকবে অ্যাট দ্য এন্ড অফ ইট, আপনারা একটা রিপোর্টও পাবেন, কারণ আমরা চাচ্ছি না যে এত সুন্দর সুন্দর কথা, এত ইম্পর্টেন্ট কথাগুলো হারায় যাক। সো দিস ইজ গোনা বি একটা এই ইভেন্টের পরে এটা একটা পাবলিশ হবে এবং আমাদের ওয়েবসাইটেও জিনিসটা দেওয়া থাকবে। সো আমি এখন, যেহেতু আমাদের শেষ এবং আমার এরপরে আরও ইম্পর্টেন্ট অনেক কথা আছে, আবার শুনবো। আমি জানি অলি কিছু একটা বলতে চাই, বাট উইর গোনা গেট টু দ্যাট টু এভরিবডি। মেবি আমার এটাই লাস্ট স্টেটমেন্ট হতে পারে। আচ্ছা ভাইয়া, লাস্ট কথা কিন্তু ঠিক না। ভাইয়া বললেন না যে এআই মানুষকে রিপ্লেস করবে না, এআই রিপ্লেস করবে যারা এআই ইউজ করে না, ওইরকম মানুষই থাকবে না। তোমার ফোন ইউজ করে না এরকম মানুষ আছে? So, আমি যদি বলি মানে ফোন মানুষকে ইউজ করবে না, ফোন রিপ্লেস করবে সেই সব মানুষকে যারা ফোন ইউজ করে না, প্রিটি সুন এরকম মানুষই থাকবে না যে এআই ইউজ করে না, এআই ভুল বুঝে না। ওগুলো আসলে পুরোনো দিনের কথা ছিল, কিছুদিন আগে স্যাররা যখন বুঝে ওঠে নাই। আমি একটু তোমাদেরকে বোঝানোর জন্য বলি ভাইয়ারা, আমরা যে বলছি না, যে কোনো একটা স্টেটমেন্টস নাও এবং একটু ভালো করে একটু রিসার্চ করো। ভাইয়া বললেন না যে 30% জব এআই রিপ্লেস করে ফেলবে, একটু ওকে এটা ফেস ভ্যালুতে নিও না। দেখো ইউএস লেবার ডেটা তোমার প্রচুর ডেটা দিয়ে দেবে, এরকম প্রচুর ডেটা আছে। সো অ্যাকচুয়ালি ঢুকে একটা অর্গানাইজেশনের ক্লাসিফায়ার্স দেখো, ইকোনমিক্স.com যে দেখো, আচ্ছা আগে সিটিএনে কি কি জব চাইতো, আগে স্কোয়ার টয়লেটস কি কি জব দিত, ও এখন কি কি জব দিচ্ছে। তুমি কি কি দেখবা জানো? তোমরা দেখবে যে রোল সারাক্ষণই চেঞ্জ হয়। সে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই রোলটা কি 10 বছর আগে ছিল? সো সবসময় টেকনোলজিতে না প্রচুর অর্গানাইজেশন চেঞ্জই হচ্ছে। ডেটা হচ্ছে আমাদের আজকে যত রোল দেখতেছো চারপাশে, এর অর্ধেকই 80 বছর আগে ছিল না। সো যখন নতুন টেকনোলজি আসবে, অর্গানাইজেশন রিস্ট্রাকচার হবে, এটা ইজ পার্ট অফ লাইফ। তো এখন আসলেই কি 30% রিপ্লেসড হবে, কতটুকু রিপ্লেসড হবে? আমি জাস্ট তোমাদেরকে রিকোয়েস্ট করবো ওইটাই, যে ভাইয়ারা আপুরা তোমরা না আসলে এই যে জিনিসগুলো নিজেরা যদি একটু ঢুকো, নিজেরা যদি একটু রিসার্চ করো, তুমি তোমার মধ্যে একটা ক্লিয়ার ধারণা পাবা। আচ্ছা দেখি তো, ওই হার্ভার্ড ইউনিভার্সিটি স্যার, স্ট্যানফোর্ডের স্যার, ওনার সাথে প্রচুর গল্প হয়েছে, ওনারা এগুলোই করে। ধরো 2,85,000 অর্গানাইজেশনের কাছ থেকে, এইচআরের কাছ থেকে রিক্রুটমেন্ট সিভি নিছে, যে ওনারা লাস্ট 10 বছরে কি কি রিক্রুট করছে। ওনারা দেখছে আচ্ছা এই 2,85,000 অর্গানাইজেশন, এর মধ্যে 10,345টার মতো অর্গানাইজেশন লাস্ট 2 বছর কনসিস্টেন্টলি এআই লিন রোল নিছে। এবার ওনারা ওই সেটটাকে নিছে। আচ্ছা ওরা যারা 2 বছর ধরে কনসিস্টেন্টলি এআই লিন রোল নিচ্ছে, তার মানে ওরা এই নিয়ে বেনিফিট পাচ্ছে। দেখি তো ওরা জুনিয়র, মিডিয়াম, এরকম বিভিন্ন জিনিস নিয়ে দেখে কি, আচ্ছা ওরা ইনক্রিজিংলি তোমার জুনিয়র ইয়াং এন্ট্রি নেওয়া বন্ধ করছে, মিডিয়াম অ্যান্ড সিনিয়র। সেখান থেকে স্যার একটা অ্যাজাম্পশন করলো, আচ্ছা যারা এআই নিয়ে বেনিফিট পাচ্ছে তারা পারহ্যাপস অর্গানাইজেশনের সিনিয়র ভাই, সাইদ ভাইয়ের মতো, অপু ভাইয়ের মতো, মাউন্ট ভাইয়ের মতো, রাকিব ভাইয়ের মতো মানুষজনের বুদ্ধি দিয়ে প্লাস এটা হচ্ছে একটা ভালো কম্বিনেশন। আমি জাস্ট এটাই বলবো, তোমরা আমাদের কথাগুলোকে শুনে এগুলোকে জাস্ট একটা স্টেটমেন্ট হিসেবে নাও, প্লিজ নিজেরা একটু ঢুকে রিসার্চ করো। তুমি দেখবা যে তুমি হিউম্যান এআই কোলাবোরেশন ডিজাইনের বই পড়ো, ভাইয়া বলতেছে না এআই রিপ্লেস করে ফেলবে, তুমি ওটার এক্সপার্ট হয়ে যাও। আচ্ছা হিউম্যান এআই কীভাবে কোলাবোরেট করবে? মানুষকে ভালো টুলস দিলেই হয় না। মানুষকে, আমাদের ধরো পুলিশ, আমাদের ট্রাফিক, তুমি লেটেস্ট বিশ্বের শ্রেষ্ঠ টেকনোলজি নিয়ে এসে দাও, সাথে সাথে ভালো হয়ে যাবে? হবে না। আমার মনে হয় অলির কাছ থেকে আমরা অনেক কিছু শুনতে পাবো। সো আই উড রেকমেন্ড যে এইটা শেষ হয়ে যাওয়ার পরে ধরে রাখবা অলিরে, আর যাইতেই দিবা না। অলি বলছে সাইদ ভাইয়ের কাছ থেকে আধা ঘন্টা বাইর করে নাও, তোমরা অলিরে যাইতেই দিও না। সো আমি একটু সবার কাছ থেকে একটু শুনি, কারণ নেক্সট সেশনটা হয়তো আরও বেশি একটা অ্যাট্রাকটিভ একটা সেশন হবে। বাট আমার মনে এখানে যারা আছে, দে হ্যাভ গিভেন ইউ এ লট অফ অ্যাডভাইস। বাট আমরা লাস্ট একটা অ্যাডভাইস সবার কাছ থেকে একটু শুনে নিই, 1 মিনিট, অ্যান্ড দেন আমরা তাদের জন্য একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, দেন উইল গেট টু দ্য নেক্সট থিং। সো সাইদ ভাইয়ের কাছ থেকে শুরু করি। জি, থ্যাংক ইউ জামাল ভাই। আমরা কর্পোরেটে আমাদের একটা পার্ট হচ্ছে অনেক প্রেজেন্টেশন করা, সবাই খুব গম্ভীরভাবে প্রেজেন্টেশন করে। প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে গত কয়েক বছরে একটা পপুলার টপিক হচ্ছে কয়েকদিন পরে তো এই কাজ থাকবে না। সিনিয়র লেভেলও বলে, জুনিয়ররাও বলে। তো ওইটা সুন্দর, দুজন ডিভোট করছে। তো আমার কাছে ওই
যেটা মনে হয় যে যেমন এটা খুব পপুলার টপিক যে এআই উইল রিপ্লেস হিউম্যান। তা আমার এখন পর্যন্ত যেই বুদ্ধিজ্ঞান আছে আমি অনেক বেশি চিন্তা করছি না যে কি হবে, কারণ অনেক কিছু অনেক রকমই হতে পারে আসলে। তো আমার কাছে এখন যেটা মনে হয় যে হিউম্যান উইথ এআই উইল রিপ্লেস হিউম্যান উইদাউট এআই, অ্যাটলিস্ট এখনকার কনটেক্সটে। সামনে কি হবে সেটা সামনের ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমরা এআই বা টেকনোলজির যেমন আমাদের যে বুদ্ধির লেভেল, আমার নিজের যে বুদ্ধির লেভেল বা টেকনোলজির অ্যাপ্রোচ, সেটা হচ্ছে যে আমরা এমবিএতে আইবিএতে ফক্স প্রো শিখছি। এটা ছিল আমার জন্য সবচেয়ে জটিল জিনিস, কিভাবে এটা হ্যান্ডেল করে পার হয়ে যাব। সো এই যে এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। আপনি যেমন পাবলিক স্পিকিং খুব ভীতিকর ব্যাপার। এটা মানুষ অনেকে বলে যে আমাকে মাইরে ফেলেন, আমি বলতে দিতে পারবো না। বাট এইটা ট্যাকেল করার একমাত্র উপায় হচ্ছে আপনাকে কথা বলতে হবে, আপনাকে যে দাঁড়ায় যেতে হবে, ইউ নিড টু টক। আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা কোনো কিছুর জন্য প্রিপেয়ার্ড না আসলে। আমরা প্রিপেয়ার্ড হচ্ছে মাংস খাওয়ার জন্য, আমরা গুহাতে থাকার জন্য, এই ভাত টাত এগুলি খাওয়ার জন্য আমরা প্রিপেয়ার্ড, উই জাস্ট অ্যাডপ্টেড। যত দিন গেছে আমরা আরামের বার্গার খাওয়া শিখছি, এগুলি শিখছি, আবার জিমে যাচ্ছি। We are adopted. Our corporate companies, they're bad actually, technically, as a whole. ব্যাড মানি হচ্ছে ভালো কাজ করে, অনেক জব টব হচ্ছে, কিন্তু আবার অনেক জিনিস আমাদেরকে দিচ্ছে যেগুলির দরকারও নাই আসলে। আমরা যদি খুব ভালো করে চিন্তা করি, ফাস্টফুড কি দরকার আছে? দরকার নেই, অনেক কিছু দরকার নেই আসলে। সো আমি কর্পোরেট থেকে আবার কথাটা বললাম, বাট আমরা হ্যাঁ আমরা অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন করি, ইকোনমিক বাড়াই অ্যান্ড এভরিথিং। যেমন আমাদের ক্ষেত্রে আমরা যেন বেসিকটা ভুলে না যাই, এটা আমি বলবো। এখানে অনেক স্টুডেন্ট আছে যে এই শিখতে হবে, এটাই করতে হবে, এমন কিছু না কিন্তু। ইউ নো ইয়োর পার্ট, নো প্রবলেম। আপনি অন্য জিনিস শিখেন যেটা আপনি ভালো জানেন। যেমন আমরা এই যে এত কথা বলি, ওই যে বললাম কর্পোরেটে আমাদের ফরেনের কলিগ থাকে, অনেক প্রেজেন্টেশন হয়, তারপরে যাইতে হয় পুরান ঢাকায়, দোকানদারে গাইল খেলে, তখন আমরা বুঝি যে আরে কি তাই তো, এই এত কিছু যেগুলি প্ল্যান প্রোগ্রাম করছে এগুলি এভাবে হবে না, প্রোডাক্টের এই জায়গায় এই চেঞ্জ করতে হবে, নাহলে আসলে এটা হবে না। দেন উই কাম টু দ্য রিয়েল পিকচার, রাইট? সো ডাটা অ্যানালিসিসের জন্য এআই তো ঠিক আছে, সেটা আমি যেটা বললাম অনেক আগে থেকেই হচ্ছিল, এখন খুব ফেনোমেনাল ট্রান্সফরমেশন হচ্ছে। এখন এটা যে নোকিয়া লেভেলে আছে সেটা আমি বুঝি না, কিন্তু সেটা যারা কাজ করে ইন্ডাস্ট্রির ভিতরে তারা বুঝে। আমরা বুঝি যে খুব দ্রুত পরিবর্তন হচ্ছে বাইরে থেকে। তো আমি জাস্ট দুইটা জিনিস বলে শেষ করে দেবো। একটা হচ্ছে যে মাইন্ডসেট, সেটা যারা নতুন এবং যারা চাকরি দিবে, বা এই যে যেটা বললো ওয়েস্টেজ কমানোর ইস্যু অ্যাজ এ কোম্পানি, বিকজ এটা নিয়ে ভীতি তৈরি করলে যেটা হয় যে এআই সব কিছু করে ফেলবে, তখন কি হয় কর্পোরেট বলেন সরকারি বলেন সবাই মনে করে যে এ তো ঢুকলে তো আমার যে ইনএফিসিয়েন্সি সব সামনে চলে আসবে। আমি ভয় পাই না, বাট অনেকে ভয় পাইতে পারে। কিন্তু সো ভয় পেয়ে গেলে যে বিপদ হয় তখন সেটা ওয়েলকাম করবে না। যেমন ধরেন আমাদের সেলস প্রসেস অটোমেশনটা আমাদের পুরোটাই সিস্টেম্যাটিক, এটা 2007 সালে হয়েছে। তা আমি এক বেচারাকে চিনি যে আমাদের সেলস প্রসেস অটোমেশন হবে মানে সফটওয়্যারে অর্ডার কাটবে, ওই বেটার ডিস্ট্রিবিউটর পয়েন্ট একটাতে ছিল ধরেন সে ঢাকার উত্তরাতে, ওই ভয়ে ওইটা চাকরি ছেড়ে দিছে, চাকরি ছেড়ে আসছে বাড্ডাতে। এখন এটা তো সিরিয়ালি যাচ্ছে, তো বাড্ডাতে যখন আসছে ও এটা ছাড়ছে, এটা ছেড়ে চলে গেছে উত্তরাতে। উত্তরাতে যখন গেছে, লাকিলি আমি আই ওয়াজ হ্যাভিং এ মার্কেট ভিজিট, আমার ওর পড়ছে, আমাকে বললো সেলস হেড বললো যে এবারটা 2বার চাকরি ছাড়ছে। আমি তার বুঝাইলাম যে দেখো, বুঝাই টুঝাই তাই রাজি করছি, এবং স্টিল উইদিন দ্য কোম্পানি উই ডিস্ট্রিবিউটর পয়েন্টে। সো প্রথম ব্যাপার হচ্ছে অনেক আমরা যে অনেক ভীতি, অনেক কিছু হয়ে যাবে, আমার মনে হয় লেটস রিল্যাক্স, এভরিবডি রিল্যাক্স। এটা এমন কিছু না, অন্য টেকনোলজির মতো এটা ইভলভ করছে। সো আমাদের মনে হয় এটাকে সহজভাবে নেওয়া উচিত। অনেক কিছু অনেক তাড়াহুড়ো করতে গেলে ভুলভাল হয়ে যাবে। আমাদের শুধু এটাকে পাবলিক স্পিকের মতো অ্যাপ্রোচ করা উচিত, এবং প্রবলেম ওরিয়েন্টেড হওয়া উচিত। যেটা সবাই বলছে যে প্রবলেমটাকে যদি আমরা সামনে আনি, তাহলে সলিউশন এআই দিয়েও হয়, অন্য আরও অনেক কিছু আছে যেটা দিয়ে করা সম্ভব, সেটা করা যাবে। আমি দুইটা জিনিস শুধু বলবো। সো মাইন্ডসেটের ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। যে কোম্পানিতে আমরা যারা আছি, কর্পোরেটে আছে, সরকারি লেভেলে আছে, ইনএফিসিয়েন্সি বের হইলে ওটাকে এফিসিয়েন্ট করব, ওটাতে তো ওইটা তো আমারই ক্রেডিট। এমনভাবে যারা এটা সার্ভিস দেন তাদেরকে এমনভাবে জিনিসটা ডিজাইন করা দরকার যে ইটস নট অনলি এ সিও অ্যান্ড এমডি ইস্যু,
It should be a very entry level pointer issue এবং he can brag on it যে I have implemented this part and actually I gained this much savings for you for the country যেরকম আমি বললাম যে অ্যালোভেরা বা অন্য অনেক অ্যাক্টিভ উই ক্যান ডু এ ফার্মার এপিআই এর মতো টল ফ্রিজের এই অ্যাক্টিভগুলি তো এপিআই এর মতো আসলে এগুলি আমরা সব মূর্খের মতো বিদেশ থেকে আনতাম এখন অনেক কিছু দেখা যাচ্ছে এখানেই এক্সট্রাক্ট করা সম্ভব তো এইটা একটা আরেকটা হচ্ছে রেগুলেটরি কিছু ইস্যু আছে উনি গভর্নেন্সের কথা বলছেন খুব ভেরি ইম্পর্টেন্ট আপনি ডাটা ফিনান্সিয়াল ডাটা এটা মেশিনে দিবেন কিনা এরপরে যে কি হবে এনবিআর এসে ধরবে কিনা এইটা তো একটা বিরাট টেনশন সো ফিনান্সিয়াল ডাটা কেউ আসলে এক মেশিনের বাইরে ইভেন লাইনেও দেয় না বিকজ হ্যাঁ ওটা একটা ফর্মেট এমন না যে কোম্পানিগুলি অস্পষ্টতা আছে তাদের তারা হয়তো সুন্দর করেই ডাটা বানিয়েছেন কিন্তু ভয় হচ্ছে এটা কোনো জায়গায় যদি কোনো লিক থাকে সো সেখানে কমপ্লায়েন্সের ইস্যু চলে আসে সো কমপ্লায়েন্স অ্যান্ড প্রবাবলি মেশিন রিডেবিলিটি এইটার মধ্যে একটা যোগসূত্রের বিরাট ব্যবধান আছে আমরা শুধু এআই মেশিন আন্ডারস্ট্যান্ডিং মেশিনের এই জিনিস আগে গেলে হবে না ইন্টারনাল কমপ্লায়েন্স নিড টু বি নালে কেউ ডাটা দিবে না আসলে বিকজ কমপ্লায়েন্স যদি ঠিক না থাকে আমরা স্কোয়ারে যেমন আমরা খুব প্রাউডলি বলি উই পে ট্যাক্স ভ্যাট আমরা খুব ক্লিয়ার ওপেন বুক অনেক কোম্পানি হয়তো সেটা না সো সবাইকে এই জায়গায় নিয়ে আসতে হবে নাহলে কিন্তু ডাটা ইট উইল অলওয়েজ গিভ এ রং পিকচার যে মেশিন আসলে কতক্ষণ চলেছে এটা কেউ বলবে না দোকান কতক্ষণ চলেছে এটা বলবে না সো আমার মনে হয় যে আমরা হিউম্যান বিং হিসেবে যেভাবে অ্যাডপ্ট করি সেভাবেই এআই অ্যাডপ্ট করা উচিত বাট এটা মাথায় রাখা উচিত যে খুব র্যাপিডলি এটা বড় হচ্ছে আমি অনেক কনফিডেন্ট যে বাংলাদেশ অনেক কিছুতে আসলে এখনকার ইয়ং জেনারেশন ইজ টোটালি ডিফারেন্ট ইটস নট অনলি ফর 2024 বাট 2024-এর পরে আমি আমার অফিসে একটু আমি 20 সেকেন্ড সময় নিচ্ছি আমি একটু হেঁটে টেটে আমি দেখেছি যে নতুন যারা জয়েন করে এদের মাইন্ডসেট ইজ ডিফারেন্ট দে আর ডিফারেন্ট অ্যাকচুয়ালি উনি আমাদের এখানে অফিসে একটা ওয়ার্কশপ করেছেন ওখানে আমি বললাম যে এই টপ 5কে আমি না শেরাটনে আই উইল স্পন্সর ডিনার অ্যান্ড টপ 5 হচ্ছে একদম জেনজি ভেরি ইন্টারেস্টিং সো দে ওয়ার দ্য ওয়ান লাইক সবচেয়ে বেশি পার্টিসিপেটিভ ছিল ওটার মধ্যে আমিও আছি আমি জেনজি না বাট আমাকেও ওখানে ইনক্লুড করেছে তো আমার মনে হয় যে আমাদের আগ্রহ যদি থাকে আমরা এটা অ্যাটেন্ড করতে পারবো আমি খুবই আশাবাদী ধন্যবাদ জি আমি একটু লাস্টে যেটা বলবো যে হিউম্যান আর ইন্টেলিজেন্ট অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল অগমেন্ট হিউম্যান উইল বি দ্য সুপার ইন্টেলিজেন্ট সো আমি এই জিনিসটাকে এইভাবে দেখি অ্যান্ড এআই ইজ এ গ্রেট ডেমোক্রেটাইজার অ্যান্ড ইকুয়ালাইজার আমরা বাংলাদেশে ধনী গরিবের ডিফারেন্স কমাইতে চাই আমি আমার সবাইকে যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলবো আমার ডেইলি স্টার একটা পডকাস্ট আছে এআই এন্ড এডুকেশন নর্ডাম কলেজের ছেলেমেয়েরা বাংলাদেশের বুয়েট ঢাকা মেডিকেলেতে সব জায়গায় চান্স পায় কেন কুড়িগ্রামের বাচ্চারা চান্স পায় না সো এআই ক্যান বি দ্য ইকুয়ালাইজার যে নর্ডাম কলেজে যা পড়ানো হয় সেটা বাংলাদেশের প্রতিটা কলেজে পড়ানো হবে কীভাবে ফ্লিপ ক্লাসরুম দ্য কন্টেন্ট ডেলিভারিং বাই দ্য টিচার ইন নর্ডাম কলেজ উইল বি go through every colleges and all the teacher will be the facilitator. You see, then you will see how AI can equalize or democratize the education and developing skilled, intelligent human resource. Similarly, healthcare. আমরা বলি যে শহরে healthcare আছে গ্রামে নাই. Healthcare should be in your doorsteps and healthcare should be in your fingertip. That is the project we developed last 11 years that your healthcare on your fingertip, you can actually know what you need to do for any circumstances. It could be middle of the night, it could be here. And I just want to tell you that our AI-driven primary healthcare system, we are in discussion with Canadian government and we had a first presentation with the Canadian Health Minister from Bangladesh, right? So, আমি সবাইকে বলবো প্রবলেম সলভার হইতে হবে স্বপ্ন দেখতে হবে সরকার কি করলো ইউনিভার্সিটি কি পড়াইলো অত কিছু না করে আমরা কি করি আমার ইউনিভার্সিটিতে পড়াই না এই জন্য আমি পড়বো না ফরগেট অ্যাবাউট দ্যাট You just move on. Internet, like all the resource is in the internet, you can learn. এবং ভবিষ্যতে আমরা যারা এই টিউশনি করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম না 10 বছর পরে ওদের ভবিষ্যৎ অন্ধকার এআই খান একাডেমি খান মিগো আছে এরকম বহু জিনিস তৈরি হবে আমার শুধু স্বপ্ন কোন দিন চায়নার মতো আমেরিকা যা বানায় চায়না তা বানায় বাংলাদেশ তা বানাবে এবং আমাদের জেনারেশন জি এবং আলফা সেটা করে দেখাবে থ্যাংক ইউ
জাস্ট খুব রিয়ালিটিটা কুইকলি রিয়েলাইজ করো ভাইয়ারা, যেইটাই করো যে সাইদ ভাই যেটা বললেন তোমারটা যেন ভ্যালু আনে। তুমি মার্কেটিং করলেও মার্কেটিংয়ের খুব ভালো এক্সপার্ট হয়েও প্লিজ, সাপ্লাই চেনে গেলে লতে পড়লেও ওটার খুব ভালো এক্সপার্ট হয়েও, সারফেস লেভেলটা আসলে আর কাজ করবে না। আর এই ডিসিশন মেকিংটাই আসলে খুব চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ধরো তোমার প্রায়োরিটি অ্যান্ড অ্যাটেনশন ম্যানেজমেন্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। অফিসে ঢুকে বিকাশের ট্রেড হেড অফ ট্রেড আগে যেটা দেখতেন, আজকে এআই ওকে বলে দিচ্ছে তুমি আজকে শুধু এই 3টা জিনিসই দেখবা। সো ভাইয়া বললেন না ওই যে ওনার যে তোমার সেনোরা যে 1200 মিনিটে প্রডিউস হচ্ছে, ওখানে চট করে যেমন সরায় দেয় ওরকম। সো পুরো রিয়ালিটিটাই চেঞ্জ হচ্ছে। প্লিজ এটা ভালো করে রিয়েলাইজ করে স্পেশালাইজেশনটা বানাও। আর সেকেন্ড হচ্ছে হার্টটা ঠিক জায়গায় রেখো, দুষ্টু হয়ে লাভ নাই, বুঝছো? ডু ইট ফর দ্য রাইট পারপাস। এটা প্লিজ প্লিজ এখনই ঠিক রাখো। থ্যাংক ইউ। প্রেসক্রিপশন 1, টেক এনি প্রবলেম। আপনার কাছে এখন যে প্রবলেমটা আছে, টেক এনি প্রবলেম অ্যান্ড ট্রাই টু সলভ ইট। অ্যান্ড আই ক্যান টেল ইউ ওয়ান থিং, 70% অফ দ্য কম্পোনেন্ট ক্যান বি সলভ, এবং 70% কম্পোনেন্ট হচ্ছে কি এআই। এনি প্রবলেম, আমার লাইফের আমি অনেক প্রবলেম আমি কিন্তু এআই দিয়ে সলভ করে ফেলছি, একটাই কারণে, বিকজ আমি ওটাকে ডেলিগেট করেছি। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি হিউম্যান আর দ্য আউটকাম অফ দেয়ার থিঙ্কিং প্রসেস। মানে আমরা যেভাবে চিন্তা করি, উই আর দ্য আউটকাম, উই আর দ্য প্রোডাক্ট অফ দ্যাট থিং। সেই জন্যই কিন্তু থিঙ্কিং, মানে আপনার থিঙ্কিং লেভেলটা বাড়াতে হবে। থিঙ্কিং লেভেলটা যদি বাড়ান, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এআইকে আপনি কীভাবে ইউজ করতে পারবেন, মনিটাইজ করতে পারবেন, বিকজ থিঙ্কিং ইজ ডিফারেন্ট লেভেল। আর সেই জন্যই কিন্তু আমরা দেখি যে আমরা যে শিখি, শেখার মধ্যে প্রথম যে লেভেলটা, যেটা শুধু কম্প্রিহেনশন, এখন কম্প্রিহেনশন হবে না, এখন আপনার সিনথেসাইজেশন আসতে হবে, যে আসলে আপনি কীভাবে জানবেন। সো থিঙ্কিং লেভেল ইজ দ্য থার্ড পজিশন। এবং ফাইনালি আমি বলবো, প্লিজ ইউজ এআই এভরিডে, বিকজ আমি গত 3 বছর ধরে আমি এআই ব্যবহার করছি, বিকজ আমি পার্সোনাল এটা এআইয়ের হচ্ছে গিয়ে আমার 7th বুক। এইটা লেখার সময় আমি আমার একটা নিজস্ব মডেল আমি তৈরি করেছিলাম, এবং আমি এখন যেহেতু চ্যাট জিপিটি বা ক্লড এদের সাথে আমি ইন্টারাক্ট করি, অ্যান্ড আই ক্যান টেল ইউ ওয়ান থিং, আই এম সিইং দে আর গোয়িং বিয়ন্ড আস। I'm seeing the level they are trying to interact with me, it is going beyond my level. Thank you so much. আমাদের গেস্টদের জন্য একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আছে, প্লিজ আমরা একটা ছবি তুলে ফেলি। থ্যাংক ইউ।